আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আল্লাহ অনেক ভালো রেখেছেন। মিট আপের ব্যাপারে ভাই কে কে কি ডিসিশন নিলেন তারপর? হ্যালো ভাইয়া, আমার আমি ফাল্গুনী বলছি। তো আমার আসলে মিট আপের অনেক বেশি ইচ্ছা ছিল, কিন্তু ডেটটা আমার সাথে আর কি ম্যাচ করছে না। আমি ঢাকার বাইরে যাব আর কি ওই টাইমে, সো আমি পারবো না। আপনাদের কি 11 তারিখে ফিক্স হয়েছে ডেট? যিনি ফিক্সড মানে ওই যে ভাই দায়িত্বে আছে উনি কি লাইনে আছেন? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো স্যার। আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কি ভাইয়া? আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা দেখতেছিলাম কিওয়ার্ডের সাজেশন গুলা বের করার কাজগুলো, তাই না? ওকে, সো আজকে হচ্ছে আমরা কিওয়ার্ড ফাইনালাইজেশনের ক্লাসটা শিখবো। ওকে, আচ্ছা আমি আগে একটা এক্সেল নেই, তাহলে হবে। ভাবছিলাম যে ওটা ডেটাগুলো আছে নাকি, বাট পাইলাম না।
বোধহয় ফাইলটা ডিলিট করে ফেলছি, নো প্রবলেম। আচ্ছা, কিওয়ার্ড ফাইনালাইজেশনের জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে কিওয়ার্ডের কিছু ক্রাইটেরিয়া অ্যানালাইসিস করতে হয়। কেমন? সবাই কি ক্লাসে জয়েন করতে পারছে? কোনো প্রবলেম আছে ক্লাসে জয়েন করা নিয়ে? নাকি অনেকে আবার হচ্ছে ওই 15 নাম্বার ক্লাসে এসে বসে আছে? আমি তারপরে শেয়ার করে দিছি। আচ্ছা, আসি আমরা। সো অ্যাকচুয়ালি কিওয়ার্ডটা ফাইনালাইজ করতে হলে আমাদেরকে কতগুলো ক্রাইটেরিয়া দেখতে হয়। যখন আমার একটা কিওয়ার্ড ওই ক্রাইটেরিয়া গুলোকে ফুলফিল করে, তখন সেটাকে আমরা ফাইনাল কিওয়ার্ড বলি। সো এই ক্রাইটেরিয়া কি কি সেটাও আমরা শিখবো, এবং কিভাবে এই ক্রাইটেরিয়া দেখতে হয় টোটাল প্রসেসটা আমরা শিখবো। কিন্তু তার আগে আমরা একটা কিছু কথা আছে সেগুলো আপনাদের বলে নিই। সেটা হচ্ছে কিওয়ার্ড ফাইনালাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে, এরকম অনেক ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, ক্রাইটেরিয়ার ভিতরেই অনেক লিস্ট আছে বিশাল। আই গেস হয়তো 35 ক্রাইটেরিয়া হইতে পারে। সো এত এত বেশি ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি যদি আপনি দেখতে চান বা দেখতে আহ, সবগুলো ক্রাইটেরিয়া ম্যাচ করে যদি আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করতে চান, তাহলে আসলে একটা কিওয়ার্ডও আপনি পাবেন না। সো অ্যাকচুয়ালি আমরা সেই কিওয়ার্ড গুলো শিখি যেগুলো আমাদের জন্য সবচেয়ে ম্যান্ডেটরি এবং আবশ্যিক ক্রাইটেরিয়া, এবং ওই ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করে আমরা একটা কিওয়ার্ডকে হচ্ছে ফাইনালাইজ করার ট্রাই করি। কেমন? সো ইভেন 35 ক্রাইটেরিয়া একটা সিঙ্গেল পার্সন জানেও না। হ্যাঁ, কারণ হাজার হাজার ক্রাইটেরিয়া আছে। এমন হয় যে আপনার গুগলের আপডেট দেখে দেখেও মানুষ নিজেদের মতো নতুন নতুন ক্রাইটেরিয়া বানায়। সো এত এত ক্রাইটেরিয়া আসলে দেখতে হয় না। ঠিক আছে, সো আমরা হচ্ছে ফিক্স কিছু ক্রাইটেরিয়া দেখে আমরা খুব ইজিলি আমাদের যে কিওয়ার্ড রিসার্চটা আছে সেটা আমরা করতে পারি। সো আমরা আজকে সেই কাজটাই করব। আমরা একটা কমপ্লিট কিওয়ার্ড ফাইনালাইজ করা পর্যন্ত যাব আমাদের যে কিওয়ার্ডের লিস্টগুলো আছে সেই লিস্টে অনুসারে। সো আমরা হয়তো ওই দিন ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটার উপরে করতেছিলাম। সো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমার প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আমার এমএসবি। এখন এমএসবি কি জিনিস? একটা কিওয়ার্ডের এগেনস্টে আমাদের হচ্ছে তার এমএসবি দেখতে হয়। এমএসবি হচ্ছে মান্থলি সার্চ ভলিউম, মানে মান্থলি আমি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছি এই কিওয়ার্ডটা লিখে কতজন মানুষ গুগলে সার্চ করে, সেটাই হচ্ছে এমএসভি, মানে মান্থলি সার্চ ভলিউম। ক্লিয়ার? সো এমএসবি দেখার জন্য অনেক এক্সটেনশন আছে, যেমন আপনি কিওয়ার্ড সার্ফার ইউজ করতে পারেন। এই যে কিওয়ার্ড সার্ফার লিখে যদি সার্চ করেন, এই একটা এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটা অ্যাড করে হচ্ছে আপনি দেখতে পারেন কিওয়ার্ড সার্ফারটা দিয়ে। আরো আছে হচ্ছে ডব্লিউএমএস এভরিওয়ার, এই একটা এক্সটেনশন আছে, এটা দিয়েও আপনি দেখতে পারেন। হ্যাঁ, যে কোনো একটা ইউজ করলে আপনি কিওয়ার্ডটা লিখে যদি গুগল করেন তাহলে এটা দেখতে পারি আমরা। এখন যেটা দিয়ে দেখবো সেটা হচ্ছে উবার সাজেস্ট। উবার সাজেস্ট দিয়ে দেখার রিজনটা কি, আমি উবার সাজেস্টের উপরে একটু বেশি হচ্ছে ট্রাস্ট করি ফ্রি টুলগুলোর ভিতরে। যদি উবার সাজেস্ট একটা প্রিমিয়াম টুল, এটা ফ্রি ভার্সনটাও আমরা ইউজ করতে পারি। এছাড়া এএসরেফ আছে। আমাদের এসইও ইন্ডাস্ট্রিতে সবচেয়ে পাওয়ারফুল টুল যদি বলি তাহলে হচ্ছে এএসরেফ। এএসরেফটার ভিতরে আসলে সব ধরনের কাজই করা যায়। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ হইতে শুরু করে ইভেন এএসরেফেও আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। কিওয়ার্ড এক্সপ্লোরার যেটা আছে এটা আপনি হচ্ছে ফ্রিতে অনেকগুলো সার্চ করতে পারবেন। হ্যাঁ, কয়েকটা সার্চই করতে পারবেন। এএসরেফ এর প্রাইসটা অনেক বেশি, নরমালি আমাদের হচ্ছে আদার্স যে টুলগুলো আছে তার থেকে এএসরেফ এর প্রাইসটা অনেক বেশি। দেখতেই পাচ্ছেন, আপনি যদি মান্থলিও নেন তাহলে প্রায় $99 হচ্ছে এএসরেফ এর প্রাইস, হিউজ। আর আপনি যদি ফ্রি ট্রায়াল নেন এএসরেফ এর তাহলেও আপনাকে $60 পে করতে হবে। সো আই গেস বুঝতে পারতেছেন যে এই টুলটা আসলে কেন এত বেশি দামি, কারণ হচ্ছে এটা দিয়ে আমাদের ম্যাক্সিমাম কাজ হয়ে যায় এসি ইন্ডাস্ট্রিতে। তো আমরা এখন যে ওয়েতে শিখবো সেই ওয়েতে আমরা ফ্রি টুলগুলো ইউজ করব, যেহেতু রাইট নাও আমাদের ওই রকম হচ্ছে ব্যালেন্স নাই যে আমরা একটা টুল পারচেস করে কাজ করব। তো আমি আপনাদেরকে কাজটা এমন ভাবে শিখিয়ে দিব যাতে আপনারা কোনো টুলস পারচেস করা ছাড়াই আপনাদের কাজ করতে পারেন। যখন আপনার টাকা হয়ে যাবে, আপনি ধরেন যখন ফাইবারে কাজ করবেন বা বিভিন্ন মার্কেট প্লেস থেকে যখন আপনার অনেক টাকা আসবে, তখন তো আপনি যে কোনো টাইমে একটা প্রিমিয়াম টুল কিনে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আমার কাজ কি অ্যাকচুয়ালি, আমি ধরেন এই কিওয়ার্ড এক্সপ্লোরার আসলাম,
এসে এখানে আমার একটা এরকম সার্চ বার থাকবে, এখানে আমি আমার কিওয়ার্ডটা লিখে দিলে সে আমাকে সব ডিটেলস দেখাবে। হ্যাঁ, সো প্রিমিয়াম টুলে কিন্তু কাজ করা একদম ইজি। আর সবচেয়ে যারা হচ্ছে মনে করেন যে একটু ট্রিকি ওয়েতে কাজ করে, ফ্রি টুল গুলো ইউজ করে, সেখানে হচ্ছে আমার সবচেয়ে বেশি কাজ। সো আমরা ট্রিকি ওয়েটাই শিখি, কারণ প্রিমিয়াম টুল থাকলে যে কেউ যে কোনো টাইমে শুধু টুলের ভিতরে গিয়ে তার কিওয়ার্ডটা লিখে দিলে তার সব ডিটেলস বের হয়ে যাচ্ছে। যদিও প্রিমিয়াম টুলের ভিতরে আপনি একদম অল ডিটেলস আমরা যেভাবে অ্যাকচুয়ালি দেখবো সেইভাবে আপনি হয়তো পাবেন না, বা তারপরে প্রিমিয়াম টুলস দিয়ে আমরা যেটা কেন প্রিমিয়াম টুলস কিনি এক কথায় যদি বলি, সেটা হচ্ছে এক্সাক্ট পয়েন্টটা জানার জন্য। আদারওয়াইজ অ্যাকচুয়ালি ফ্রি টুল দিয়ে সব কাজ করা যায়। হ্যাঁ, আসি আমরা। ধরেন আমি এখানে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ এইটা চুজ করলাম কিওয়ার্ড আপাতত, এবং লোকেশনটা আমি অবশ্যই দিব হচ্ছে আমার বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশ নিয়ে কাজ করতে চাচ্ছি। সো বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ এবং বাংলাদেশটা চুজ করলাম, করে আমি জাস্ট এখানে একটু সার্চ বাটনে ক্লিক করি। এটার এগেনস্টে আমি চাইলে আরো কিছু কিওয়ার্ডের আইডিয়াও দেখতে পারি। আগে এটার একটু স্ট্যাটিস্টিক্সটা দেখি। ওকে, এটাও একেবারে খারাপ না, 390 সার্চ ভলিউম আছে, এসইও ডিফিকাল্টি 35, পেইড ডিফিকাল্টিটা 7। এগুলা কি জিনিস এগুলো সব আমি বলে দিব, সমস্যা নাই। আর আমরা যদি তারপর একটু কিওয়ার্ড আইডিয়াসে যাই, আইডিয়াই দিল না। এটার ডিটেলসটা আমি একটু এক্সপোর্ট করে রাখি। আর হচ্ছে আমি আরেকটা সার্চ করব, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি ঢাকা। একটু ইজি যদি দেখি, 30 আছে, এটা এমএসবি না? ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েবসাইট, চলবে, সমস্যা নেই, এটা দিয়ে আমরা আপাতত দেখা শুরু করি। আমি জাস্ট একটু চাচ্ছিলাম আরেকটু ইজি কোনো কিওয়ার্ড পাবো কিনা, কিন্তু আরেকটু ইজি যেগুলো আছে এগুলো আবার হচ্ছে আমার রিলিভেন্স না, যেটা আমি সার্ভিসটা সেল করতে চাচ্ছি। ওকে, নো প্রবলেম, আসি। দেখেন এইখান থেকে এই যে আমাকে ভলিউম যেটা লেখা দেখাচ্ছে, এই ভলিউমটাই হচ্ছে আমার এমএসবি। হ্যাঁ, সো আমি এই কিওয়ার্ডের এগেনস্টে জানতে পারলাম আমার কিওয়ার্ডটার ভলিউমটা হচ্ছে 390। এখন কথা হচ্ছে আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, আমরা কিওয়ার্ডটা এখানে লিখে নিই। আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমার ভলিউমটা অ্যাকচুয়ালি কত হইলে আমি কাজ করব, তাই না? এরকম একটা কোশ্চেন আসতে পারে না? সো ভলিউমটার ক্ষেত্রে সিস্টেম হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চান সেই কিওয়ার্ডটার মান্থলি সার্চ ভলিউম মাস্ট বি 20-এর উপরে হইতে হবে, এবং এইটা আপনি যদি 100-র ভিতরে পান তাহলে আরো ভালো। মানে এটা আবার হচ্ছে কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়। একটু শর্টলি বলি, ওয়েবসাইট আপনাদের কাছে দুই টাইপের আসতে পারে যখন আপনারা কাজ করবেন। একটা হচ্ছে আমি একদম র থেকে শুরু করব, মানে এই ওয়েবসাইটটি নিয়ে আগে কখনোই কাজ করা হয় নাই, একদম ব্র্যান্ড নিউ একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করব, এটা হচ্ছে সবচেয়ে হার্ড কাজ। আর আরেকটা হচ্ছে এই ওয়েবসাইটটা কিছু কিছু কিওয়ার্ড দিয়ে অলরেডি র্যাঙ্ক করে, এখন এটার জন্য আমি একটু অ্যাডিশনাল কিছু কিওয়ার্ড রিসার্চ করব, এটা হচ্ছে ইজি কাজ। রিজন কেন এটা ইজি, কারণ এই কিওয়ার্ডটাকে গুগল অলরেডি জানে কিছু কিছু কিওয়ার্ডের এগেনস্টে, মানে এই ওয়েবসাইটটাকে, এবং সে অলরেডি কয়েকটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আছে। সো আমি এটার সাথে কিছু এলএসআই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করি তাহলে আমার বাকি কিওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটটা র্যাঙ্কে চলে আসবে, এটা খুব ইজি কাজ। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে একটা একদম নিউ একটা ব্র্যান্ড নিউ ওয়েবসাইটকে নিয়ে কাজ করা, কারণ এই ওয়েবসাইটটাকে গুগল এখন পর্যন্ত চিনে না। সো এটার জন্য আপনি কোন কিওয়ার্ডে কাজ করবেন সেটা জানাটাই হচ্ছে সবচেয়ে হার্ড ব্যাপার। আমরা এখন এক্স্যাক্টলি যদি বলি, আমরা একদম নতুন একটা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চটা শিখতেছি। হ্যাঁ, এই সেম মেথডে আপনি র্যাঙ্কে আছে এরকম ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো নতুন একটা ওয়েবসাইটের জন্য যখন আমরা কিওয়ার্ডটা রিসার্চ করব তখন আমাদের একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, আমরা আসলে কি টাইপের কিওয়ার্ড রিসার্চ করব। এটা কি অনেক হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নিব, নাকি একটু লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিব, নাকি একটু মিডিয়াম কম্পিটিটিভ কিওয়ার্ড নিব? যদি আমরা লো কম্পিটিটিভ কিওয়ার্ড নেই তাহলে অসুবিধা হচ্ছে যেই কিওয়ার্ডের কম্পিটিশন অনেক লো সেই কিওয়ার্ডে আসলে সার্চ অনেক কম হয়।
মানে অনেক কম মানুষ সার্চ করে। সো যে কিওয়ার্ডটা লিখে আসলে অনেক কম মানুষ সার্চ করে সেই কিওয়ার্ডে আসলে আমি র্যাঙ্ক করে তো আমার তেমন বেনিফিট আসবে না, তাই না? আবার ধরেন যে কিওয়ার্ডে অনেক বেশি মানুষ সার্চ করে সেই কিওয়ার্ডে যদি আমি র্যাঙ্কে আসতে চাই তাহলে কিন্তু শুরুর দিকে সেটা আমার দ্বারা পসিবল না। কারণ যেই কিওয়ার্ডে সবচেয়ে বেশি মানুষ সার্চ করে সেই সব কিওয়ার্ডে কিন্তু কম্পিটিশন অনেক হাই। ধরেন একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, আপনি হলেন 50 নাম্বারে আছেন। এখন আপনি যদি চিন্তা করেন আমি 50-এর থেকে 1 লাফে 1-এ আসবো, এটা কিন্তু টু মাচ হার্ড, তাই না? আর যদি এমন হয় যে না আমি 50 থেকে স্লোলি আমি কি করব, 1-এ আসবো, সো আমি কি করতে পারি, আমি হয়তো প্রথম 50 থেকে 40-এর ভিতর যে 10 জন আছে, বা ধরেন 50 থেকে 30-এর ভিতর যে 20 জন আছে, এই 20 জনকে আমি ওভারটেক করতে চাই আগে। সো আমি এই 20 জনকে ওভারটেক করবো, তাহলে আমার সুবিধা কি হলো দেখেন, এই 20 জনকে ওভারটেক করার জন্য কিন্তু আমাকে ওই ক্লাসের পড়াশোনাগুলো পড়তে হইতেছে, তাই না? তো এগুলো পড়ে আমি সেই পড়াশোনাগুলো শিখলাম, সো আমার নলেজটা বাড়লো। আবার যখন আমার টিচার দেখলো যে এই ছেলেটা 50 থেকে 30-এ নিয়ে আসছে তার রোল নং, সো তখন টিচারও চিন্তা করবে আচ্ছা ও তো দেখলাম ভালো করতেছে, সো ওরে যদি আমরা একটু অপরচুনিটি দিই, যদি একটু ভালোভাবে গাইড করি তাহলে মানে ও কি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হইতে পারবে। সো এই থিঙ্কিংটা আপনি গুগলের সাথে ম্যাচ করাতে পারেন। ধরেন 1 থেকে 10 হচ্ছে আমার র্যাঙ্কিং এর স্টাইল, তাই না? যে 1 থেকে 10 এই 10টা রেজাল্টই তো মেইন। কারণ গুগলে যখন আমরা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি গুগল আমাদেরকে শুরুতে কি করে, মাত্র 10টা রেজাল্ট দেখায়। ধরেন আমি এখানে জাস্ট লিখলাম, ধরেন আমি এটাই লিখলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা লিখে ধরেন আমি গুগল করলাম। তো গুগল দেখেন এইখানে আমাকে যে রেজাল্ট গুলো দিচ্ছে লিঙ্ক, হ্যাঁ দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, যদিও এটারই রেজাল্ট, 5টা 6টা 7টা 8টা, টোটাল 10টা রেজাল্ট দেয় সে। সো এখানে যেহেতু সে একটু ব্রেক করছে এই কারণে টোটাল আমার এখানে 8টা রেজাল্ট সে দেখাচ্ছে আমাকে, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে এই যে আমার ওয়েবসাইট গুলো সে র্যাঙ্কে রাখতেছে, সো আমি ধরেন এই কিওয়ার্ডের এগেনস্টে বা যেটা আমার কিওয়ার্ড সেই কিওয়ার্ড দিয়ে যদি আমি সার্চ করি, তো এই কিওয়ার্ড দিয়ে আমাকে গুগলে যখন মানুষ সার্চ করবে যারা কিনা র্যাঙ্কে আছে এই যে 10 জন, এই 10 জনের ভিতরে আমি তো নাই শুরুতে, কারণ আমি মাত্র আমার নতুন ওয়েবসাইটটা তৈরি করছি। সো আমি ধরেন আছি এখন 50-এ, সো আমি যদি চিন্তা করি আমি একদম 1 নম্বরে আসব, তাহলে আমি এই একটা প্রসেসে আগাইতে পারি। আমি কি করতে পারি, আমি শুরুতে 50 থেকে 40-এ যদি আসি তাহলে কি হবে, আমাকে গুগল অলরেডি চিনা শুরু করবে যে এ ভালো করতেছে, এবং হচ্ছে আমার যেহেতু র্যাঙ্ক বাড়তেছে, আমি আগে র্যাঙ্ক করতাম 50 নাম্বার সিরিয়ালে, এখন আমি র্যাঙ্ক করতেছি 40 নাম্বার সিরিয়ালে। সো আমার র্যাঙ্কও কিছুটা আপগ্রেড হইলো, গুগলও আমাকে চিনলো, এবং আমি যদি এরপরে একটু ভালো কাজ করি তাহলে কি আমার র্যাঙ্কে আসাটা মোর দেন ইজিয়ার। সো এই কারণে আমরা এখন সেটাই করব, আমরা একদম লো কম্পিটিটিভও যাব না, আমরা একদম হাই কম্পিটিটিভও যাব না, আমরা এমন একটা কম্পিটিশনে কিওয়ার্ড রিসার্চ করব যে কম্পিটিশনটা আমাদের জন্য অনেক বেশি হার্ডও হবে না আবার অনেক বেশি লো হবে না, কিছুটা এমএসবি থাকবে যাতে করে কি আমরা একটা ভিজিটর আমাদের ওয়েবসাইটে ড্রাইভ করতে পারি। সবাই বুঝতে পারছি? তো সেই হিসাবে আমাদের এমএসবিটা আমরা যদি 20-এর থেকে বড় রাখবো অবশ্যই, এবং ট্রাই করব আমাদের 100 থেকে যেন একটু ছোট হয়, হ্যাঁ এমএসবিটা যেন 100 থেকে একটু কম থাকে, যদি বেশি থাকে প্রবলেম নাই, আদার্স কম্পিটিশন গুলো আমাকে একটু চেক করতে হবে। তো আমরা আপাতত আমাদের ইয়েটা পাইলাম কত, আমাদের হচ্ছে আমরা যদি এখানে চিন্তা করি আমাদের এমএসবিটা পাইলাম হচ্ছে আমরা 390, তাই না? সো এইটা আমাদের জন্য অনেক রিস্কি না, কারণ হচ্ছে আদার্স কম্পিটিশন গুলো আমার এখন পর্যন্ত কম আমি দেখতে পাচ্ছি, যে আর কি আপনারাও বুঝবেন। যাক, সো আমি ফার্স্টে দেখবো কি এমএসবি, এমএসবিটা আমার অবশ্যই 20-এর উপর হইতে হবে মাস্ট, এবং যদি 100 নিচে থাকে তাহলে খুবই বেস্ট, যদি একটু উপরে হয় সমস্যা নাই, আমার আদার্স কম্পিটিশন গুলো দেখতে হবে। কেমন? আচ্ছা, এরপরে যে ক্রাইটেরিয়াটা আমাকে দেখতে হয় সেটা হচ্ছে ডিএ, এবং ডিএটা অবশ্যই আন্ডার 20 হইতে হবে, এবং মিনিমাম MIN মিনিমাম থাকতে হবে কয়টা সাইট, 2টা সাইট। ডিএ কি জিনিস স্যারেরা এবং ম্যাডামেরা, ডিএ কি জিনিস? একজনও কথা কয় না, দেখছো? স্যার DA হয়তো বলছেন কিন্তু ভুলে গেছি স্যার। হয়তো বলছি, ডোমেন রিসার্চের ক্লাস হয় না আপনাদের? করছিলাম স্যার।
এই ভয়ে কেউ বলতেছিল না স্যার। ভাইয়া ডোমেন অথরিটি। ডোমেন অথরিটি মাত্র একজন বলতে পারলেন, 35 জন ক্লাস করতেছেন। হায় হায়, মাত্র কিছুদিন আগের ক্লাস। ডিএ মানে ডোমেন অথরিটি, এটা খাইয়া একদম হজমও করে ফেলছে। ডিএ মানে কি? ডোমেন অথরিটি, বুঝতে পারছেন? আবার খাইয়া ফেলেন। সো আমাদেরকে দেখতে হবে, এই যে আমরা ডিএ মানে ডোমেন অথরিটি বলতেছি, এবং ডোমেন অথরিটি আমরা চাচ্ছি কত? 20-এর কম, এবং মিনিমাম 2টা ওয়েবসাইট আমার থাকতে হবে। এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি কি বুঝাচ্ছি? আমি তো র্যাঙ্ক করতে চাই ফার্স্ট পেজে, তাই না? সো এই যে কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, আমাকে দেখতে হবে এই কিওয়ার্ডটা দিয়ে যারা এখন গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করে, যে 10টা রেজাল্ট এখন র্যাঙ্ক করে, এই 10টা রেজাল্টের ভিতরে কতজনের ডোমেন অথরিটি 20-এর কম। কেন এটা আমি দেখতে চাই? কারণ হচ্ছে, ওই যে আমি যদি কম্পিটিশন থিঙ্ক করি, আমি শুরুতে হয়তো 50 থেকে 40-এ যে আছে তারে টপকাইতে পারবো, কিন্তু যে 50 থেকে একদম 1 নাম্বার আছে তাকে তো আমি টপকাইতে পারবো না। সো আমরা যদি অনেক শর্ট কিওয়ার্ড নিই, শর্ট কিওয়ার্ডের কম্পিটিশন অনেক হাই হয়, ওদেরকে আমাদের প্রথমে ওভারটেক করা পসিবল না। এই কারণেই দেখেন আমরা একটা লং টেল কিওয়ার্ড নিছি, বুঝতে পারছেন? লং টেলে একটু কিওয়ার্ডের কম্পিটিশনটা কম থাকে। সো আমাকে বুঝতে হবে আমি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাই, সেই কিওয়ার্ডের দিয়ে সার্চ করলে অনেক হাই কম্পিটিটিভ পিপল যারা আছে, হাই কম্পিটিটিভ ওয়েবসাইট যারা আছে তারা আসতেছে, নাকি একটু মিডিয়াম কম্পিটিটিভ কিওয়ার্ড মানে ওয়েবসাইট গুলো আসতেছে, যাদেরকে আমরা চাইলে ওভারটেক করতে পারি। তো যেহেতু একটা নতুন ওয়েবসাইট নিয়ে যখন আমি কাজ করি, আমার ডোমেন অথরিটি থাকে মাত্র 1, সো আমি হয়তো 1 থেকে 20-এর ভিতরে যারা আছে তাদেরকে টপকাইতে পারবো শুরুতে, কিন্তু 1 থেকে যাদের ডোমেন অথরিটি 80-90-তে আছে তাদেরকে তো আমি টপকাইতে পারবো না। সেই কারণে আমাকে দেখতে হবে মিনিমাম 20-এর কম 2টা ওয়েবসাইট আছে নাকি, তাহলে অন্তত ওই 2জনের সাথে আমি কম্পিটিশন করতে পারবো। এই জিনিসটাই আমরা দেখবো। ডোমেন অথরিটি কি দিয়ে দেখে? ডোমেন অথরিটি কি দিয়ে দেখে? মজ দিয়ে দেখে। ভাইয়া হায় মস রে, ডট কম। সব খাইয়া একদম। মজবার এক্সটেনশন আছে একটা, সেই মজবার এক্সটেনশনটা আমরা কি করব? এনেবল করব। ওকে, সো ডাউনলোড মজবার ফর ফ্রি বা মজবার এক্সটেনশন লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে মজবার এক্সটেনশনটা পাবেন। আমার অ্যাড করা আছে, আমি জাস্ট এনেবল করে নিলাম। এখন মজবার এক্সটেনশনটা সেম মজ অ্যাকাউন্টটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, এটার জন্য আর নতুন আর অ্যাকাউন্ট খুলতে হবে না, আপনার আগের যে মজের অ্যাকাউন্টটা আছে সেটা দিয়ে কাজ করতে পারবেন। সো আপনার কাজ কি? আপনি গুগলে আইসা আবার একটু রিলোড দিবেন সেম কিওয়ার্ডের উপরে, দিলে এই যে আপনার মজবারটা শুরু হয়ে গেছে, এবং দেখেন এখানে একটা স্টাইল চলে আসছে, কিন্তু দেখেন এখানে আমাকে কোনো ডেটা দেখাচ্ছে না। রিজন কি? আমার আইডিটা আগে থাকতেই লগ ইন করা আছে। সো আমি একটু লগ আউট করবো, লগ আউট করে আমি আবার আমার আইডিটাতে একটু লগ ইন করে নিলাম। মাঝে মধ্যে এরকম প্রবলেম করলে একটু লগ আউট করে লগ ইন করে নিবেন। এবার দেখেন এখানে সব ডেটা চলে আসছে, সব ডেটা। সো আমার কাজ কি? আমাকে দেখতে হবে ডোমেন অথরিটি 20-এর কম কয়টা ওয়েবসাইট আছে। এটা ডোমেন অথরিটি কত? ডোমেন অথরিটি কত লিখা? সবাই একটু রেসপন্স করেন। 44। 65 আজকের ও। ক্লাসটা একটু টাফ, কিন্তু বুঝতে পারলে একদম ইজি, আর যদি রেসপন্স না করেন মাথায় জীবনও ঢুকবো না। ডোমেন অথরিটি এটা লিখা কত? 65। তো এটা কি 20-এর 65 কম নাকি 20-এর বেশি? বেশি। কিসের বেশি? তাহলে এটা আমার অনেক বাদ বেশি। নাকি? তারপরে এটা আছে 44, এটাও 20-এর বেশি। 56, এটাও 20-এর বেশি। এটা আছে 13, এটা কি 20-এর কম না বেশি? কম। কম। ও, তাহলে আমি খুঁজতেছি 20-এর নিচে মিনিমাম 2টা ওয়েবসাইট থাকতে হবে। আমি পাইলাম কয়টা? 13টা। একটা পাইলাম। একটা। 13টা হলো কেমনে ভাই? একটা। এটা তো স্কোর। 13 তো হচ্ছে ডোমেন অথরিটি স্কোর, আর 20-এর কম আমি স্কোর আলা ওয়েবসাইট পাইলাম মাত্র কি একটা, সবেমাত্র নাকি? আচ্ছা, এটা 52, এটাও 20-এর বেশি। এই যে দেখেন আমরা আরেকটা পাইলাম 12। তো আমার এটা হলো কি 20-এর কম হলো না? জি স্যার। তো আমি 2টা ওয়েবসাইট কিন্তু পেয়ে গেছি, তাই না? জি স্যার। তো আমার ক্রাইটেরিয়া ম্যাচ করছে, আমি কিন্তু এটা নিয়ে কাজ করতে পারি। তারপর আমি একটু নিচে দেখি আর আছে নাকি। এটা হচ্ছে 51, এটা হইলো না। এইটা হচ্ছে 16। কত পেলাম? তাহলে আমি 3টা পাইলাম না? তিনটা। জি স্যার 3টা। চারটা। এই দেখেন আরেকটা পাইলাম 17। 17। তাহলে আমি 4টা পাইলাম নাকি?
জি জি স্যার তো আমার ক্রাইটেরিয়া ছিল ডোমেন অথরিটি 20-এর কম 2টা ওয়েবসাইট পাইতে হবে। আমি পাইছি কয়টা? চারটা। 4টা। চারটা। তাহলে আমার জন্য একটা বোনাস পয়েন্ট আছে এখন, তাই না? আমি যেখানে দরকার আমার 2টা, সেখানে আমি 4টা পেয়ে গেছি নাকি? জি আচ্ছা, সো আমার এই ক্রাইটেরিয়া ম্যাচ করছে, ফুলফিল করছে। এই ক্রাইটেরিয়া কিন্তু ম্যাচ করছে, 20-এর থেকে বড় না এটা। জি আর যদি 100-এর থেকে কম হইতো তাহলে অনেক আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল, এখন কোনো সমস্যা নেই, এটাতে চলে, তাও কোনো প্রবলেম নাই। আর ডোমেন অথরিটি 20-এর কম আমার 2টা থাকার দরকার, আমি পাইছি 4টা, তার মানে এখানে আমি কি ভাই ডাবলে আছি। ভাই কয়টার মধ্যে 4টা পেলেন? 10টার ভিতরে আমি তো শুধু ফার্স্ট পেজই দেখতেছি, ও আমি তো ফার্স্ট second পেজেই page জানি। ছিলেন, আচ্ছা। কারণ আমরা তো র্যাঙ্কটা করতে চাই অ্যাকচুয়ালি ফার্স্ট পেজে, তাই না? তো আমাদের যত অ্যানালাইসিস আমরা শুধু এই ফার্স্ট পেজের জন্যই করব, সেকেন্ড পেজে আমাদের কোনো অ্যানালাইসিস নাই। কেমন? জি স্যার। আচ্ছা, এরপরে আমাকে কোন ক্রাইটেরিয়া দেখতে হবে? এরপরে আমাকে ক্রাইটেরিয়া দেখতে হবে হচ্ছে আমার সিপিসি কত আছে, তারপরে দেখতে হবে আমার এসডি অথবা কেডি অথবা কেসি কত আছে। আমি বলতেছি সবগুলা কি জিনিস, আগে একটু লিখে নেই। তারপরে আমাকে দেখতে হবে পিডি কত আছে। তারপরে আমি দেখব হচ্ছে আমার হোম পেজ ইন টপ 10 এটা কত আছে। তারপরে আমি দেখব হচ্ছে আমার অল ইন টাইটেল কয়টা আছে, এবং দেখব হচ্ছে অল ইন ইউআরএল কয়টা আছে। সবগুলা কি জিনিস আমি শিখিয়ে দিচ্ছি, টেনশন নাই। ওকে, আগে এই কটা আগে দেখি, তারপরে বাকিগুলা দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এরপরে আমাকে দেখতে হবে আমি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছি এটা সিপিসি কত। এখন সিপিসি মানে কি? সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক দিয়ে কি বুঝাচ্ছি? ধরেন এই যে যে কিওয়ার্ডটা আমি এখন সিলেক্ট করলাম, এই কিওয়ার্ডটা নিয়ে আমি যদি কখনো গুগলে অ্যাডভার্টাইজ করি, তাহলে গুগল আমার থেকে পার ক্লিকে কত টাকা কাটবে সেটাকে বলা হচ্ছে সিপিসি। গুগলের অ্যাড আর ফেসবুক অ্যাডের ভিতরে একটু ডিফারেন্স আছে। ধরেন আমি এখানে গুগল অ্যাডস লিখলাম, গুগল যখন গুগলের সার্চ রেজাল্টে অ্যাড দেখায় তখন ওই রেজাল্টটার পাশে এরকম ছোট করে অ্যাড লেখা থাকে, তার মানে এটা একটা স্পন্সর্ড লিংক। ফেসবুকে লেখা থাকে না স্পন্সর্ড, আর জি গুগলে লেখা থাকে কি এরকম ছোট করে অ্যাড। সো এটা হচ্ছে কি একটা স্পন্সর্ড লিংক। গুগলের আবার অ্যাডের স্টাইলটা একটু ডিফারেন্ট। গুগল টাকাটা কখন কাটে জানেন? এই যে কখন? আপনাকে গুগল যে দেখাচ্ছে সার্চ রেজাল্টে এই কিওয়ার্ডটার উপরে, গুগল কিন্তু এটার জন্য আপনার থেকে সে টাকা কাটবে না। সে কাটবে যখন এই যে ধরেন আমি লিঙ্কটাকে ক্লিক করে তার ওয়েবসাইটে ঢুকলাম, গুগল তখন তার টাকা কাটে। সো আপনি যদি গুগলে অ্যাড দেন, আপনার ওয়েবসাইট যদি এরকম সার্চ রেজাল্টে দেখায়, গুগল কিন্তু সেটার জন্য আপনার থেকে টাকা কাটবে না। গুগল কাটবে যদি কোনো ভিজিটর আপনার লিঙ্কটাতে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসে, তখন গুগল আপনার থেকে টাকা কাটবে। আর এইটাকেই বলে হচ্ছে কস্ট পার ক্লিক। এই যে আমি ক্লিক করে তার ওয়েবসাইটে ঢুকলাম, এই এক একটা ক্লিকে গুগল আমার থেকে কত টাকা কাটবে সেটাকে আমরা বলি হচ্ছে সিপিসি। বুঝতে পারছেন? ভাই কেউ র্যান্ডমলি ক্লিক করলেও কাটবে? অনেক সে সময় তো আমরা যদি একটা ক্লিক কোথাও করে ওয়েবসাইটে আসে তাইলেই কাটবে। এবার র্যান্ডমলি করুক আর অনিচ্ছাকৃত করুক, ডাজন্ট ম্যাটার। যদি একজন ভিজিটর আপনার অ্যাড এর লিঙ্কটাতে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসে, তাহলেই গুগল আপনার থেকে টাকা কাটবে। বুঝতে পারছেন? আর এইটাকেই বলা হচ্ছে সিপিসি, মানে কস্ট পার ক্লিক। সো আমরা দেখেন এই যে দেখতেছি আমাদের কস্ট পার ক্লিকটা হচ্ছে কত, 59 টাকা। কেমন? সো এইটা আমরা এখানে লিখে দিব। আর যদি আপনি ইসের জন্য কাজ করেন, মানে ফরেন কোনো ক্লায়েন্টের জন্য যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আবার বিডিটি তে লেখেন না, তখন কিন্তু অবশ্যই আপনার যে ইউএসডি ডলার দেখাবে ইউএসডি তে লিখবেন। আপনি যদি এখান থেকে ইউএস করে দেন তাহলে ইউএসডি ডলারটাই দেখাবে। তো এখন কথা হচ্ছে ভাই সিপিসি কত হইলে আমরা কাজ করব, কত হইলে আমরা করব না। সিপিসির ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনার সিপিসি রেটটা যদি $1 থেকে কম থাকে তাহলে সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন, সেই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন।
$1 সমান কত টাকা? ধরেন আমি ধরলাম 80 টাকাই ধরলাম। তো আমাদের এটা কি 80 টাকার থেকে কম নাকি বেশি? কম। বেশি 80 টাকা না থেকে এটা বেশি? কম, না এটা কম। কম। এটা কম। সো দ্যাট মিনস এটা আমাদের ক্রাইটেরিয়া ম্যাচ করে, আমরা এটা নিয়ে কাজ করতে পারি। সো এখন বলতে পারেন ভাই তাহলে কি একটা এই কিওয়ার্ড দিয়ে যদি আমি অ্যাড দেই তাহলে এক একটা ক্লিকে আমার থেকে 60 টাকা কাটবে? জি, কাটতেও পারে, এর থেকে কমও কাটতে পারে। এটা ডিপেন্ডস করে এই কিওয়ার্ডটা দিয়ে যখন আমি অ্যাড সেটআপ করব তখন আমার অ্যাড সেটআপটা কতটুকু কাস্টমাইজড হবে, কতটুকু ভালো হবে তার উপরে ডিপেন্ড করে আমার সিপিসি কস্ট আমি কমাইতে পারি। বুঝতে পারছেন? আমি যদি একটু প্রপার সেটআপ করতে পারি তাহলে আমার কিছু কিছু ক্ষেত্রে আমার সিপিসি রেটটা অনেক কম হয়ে যায়। তারপরেও আমাদের জানতে হয় এই কিওয়ার্ডের জন্য গুগল আমাকে সিপিসি রেট কত দিচ্ছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপরে আমাকে যেটা দেখতে হয় সেটা হচ্ছে এসডি, কেডি বা কেসি। এই তিনটা দিয়ে আসলে কি বোঝায়? এই তিনটা দিয়ে একটা জিনিসকেই বোঝায়, সেটা হচ্ছে এই কিওয়ার্ডটা কতটুকু কম্পিটিটিভ। এসডি মানে এসইও ডিফিকাল্টি, কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, আর কেসি মানে কিওয়ার্ডের কম্পিটিশন। তিনটা দিয়ে একই জিনিসকে বোঝায়। আমি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছি এই কিওয়ার্ডটা যদি আমি গুগলে অর্গানিক্যালি র্যাঙ্ক করাইতে চাই তাহলে কম্পিটিশন লেভেলটা কত? যদি আপনার কিওয়ার্ডের কম্পিটিশন লেভেলটা 30-এর ভিতরে থাকে তাহলে খুবই ভালো। যদি 40-এর ভিতরে থাকে আপনি মোটামুটি এটা নিয়ে কাজ করতে পারেন, তাও প্রবলেম নাই। বাট এটা যদি 50 অ্যাবভ বা 60 অ্যাবভ চলে যায় তাহলে বুঝতে হবে এটার কম্পিটিশন লেভেলটা বেড়ে গেছে। সো আমাদেরকে দেখতে হবে আমাদের এসডি বা কেডি বা কেসি এটা কত আছে। আমরা যদি দেখি, দেখেন আমাদের এসইও ডিফিকাল্টিটা দেখাচ্ছে 35, মানে কি এটা 40-এর ভিতরে আছে। সো টিল নাও এটা নিয়ে আমরা কাজ করতে পারি, বাট যদি 30-এর ভিতরে থাকতো তাহলে আমাদের জন্য আরো ভালো হতো। কেমন? আর পরেরটা হচ্ছে পেইড ডিফিকাল্টি। এটা যত কম হবে তত ভালো, 10-এর ভিতরে থাকলেও ভালো। যেমন আমাদেরটা আছে কত, 7। সো এটাকে আমরা আপাতত এখানে লিখে রাখতে পারি। পেইড ডিফিকাল্টি মানে ধরেন এই কিওয়ার্ডের উপরে আপনি অ্যাড দিতেছেন, এখন আমারও তো ইচ্ছা হইতে পারে এই কিওয়ার্ডের উপরে আমিও অ্যাড দিই। ওই অ্যাডের ভিতরেও কিন্তু তখন একটা কম্পিটিশন কাজ করে যে কার অ্যাডটা সবার উপরে দেখাবে। বুঝতে পারছেন? সো জি যার স্যার। অপটিমাইজেশন পাওয়ার যত ভালো, যার ল্যান্ডিং পেজের কন্ডিশন যত ভালো, কিওয়ার্ডের প্লেসমেন্ট যত ভালো, কন্টেন্ট লেভেল যত ভালো, তার ওয়েবসাইট এবং ডোমেন অথরিটি এইসব যত ভালো আছে, তার অ্যাডটাও তত তাড়াতাড়ি কি উপরেই থাকে, মানে অলওয়েজ উপরে থাকে। তো তারপরেও আমাদের দেখতে হয় যে আমি যদি পেইড ডিফিকাল্টিসটা চিন্তা করি তাহলে সেটা কত আছে। এরপরে আমাকে যেটা দেখতে হয় সেটা হচ্ছে হোম পেজ ইন টপ 10 কয়টা আছে। এই জিনিসটা কি এটা একটু বুঝতে হবে ভাই। এই জিনিসটা মানে হচ্ছে আমরা হোম পেজ বলতে অ্যাকচুয়ালি কাকে বুঝি? ধরেন আমি ইশিখনের এই লিঙ্কটাতে আসলাম, এটা কি হোম পেজ ইশিখনের? না। না ভাই, আচ্ছা, আমি যদি এই পেজটাতে আসি, এটা কি ইশিখনের হোম পেজ? কথা বলে না। জি হ্যাঁ, এটা হোম পেজ। এইটা হোম পেজ কিভাবে বুঝলাম? আমার যেখানে ডোমেনটা শেষ হয়েছে এই ডোমেনের পরে আর কোনো পেজের লিংক নাই, তাই না? জি। আর আমি যদি আগের পেজটায় যাই তাহলে এই যে দেখেন ডট বিডির পরে কোর্স স্ল্যাশ দিয়ে ডিজিটাল মার্কেটিং আর একটা পেজের লিংক আছে। সো দ্যাট মিনস আমার হোম পেজ মানে হচ্ছে কি আমার যেটা এক্স্যাক্টলি ডোমেন, এই ডোমেনটাই হচ্ছে আমার হোম পেজ, তাই না? জি। সো আমাদেরকে দেখতে হবে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছি এই কিওয়ার্ড দিয়ে যে 10 জন র্যাঙ্ক করতেছে তাদের ভিতরে কি কেউ হোম পেজ দিয়ে র্যাঙ্ক করতেছে কিনা। এটা কি হোম পেজ? না। এটা হোম পেজ না। কারণ কি ডট কোর পরে স্ল্যাশ দিয়ে বিডি তারপরে এজেন্সিস তারপর ডিজিটাল মার্কেটিং আছে, তার মানে এটা আমার হোম পেজ না, তাই না? আমি যদি নিচে আসি, এটা কি হোম পেজ? না, না স্যার। এটা এটাও হোম না পেজ ভাইয়া। না। এইটা, না। এটাও না, এইটাও না, না, এইটা না, এটাও না ভাইয়া। না, এইটা, না, না। এটাও না, এইটা, এটাও না, না না, এইটা, না স্যার। না না ভাইয়া, না, এইটা, না। না ভাইয়া, না এইটা,
হয়ে গেছে। হ্যাঁ, এটা কেমন? এটা হোম পেজ, তাই না? হ্যাঁ আচ্ছা, জি তো স্যার। আমরা হোম পেজ ইন টপ 10 পাইলাম কয়টা তাইলে? একটা, তাই না? কি ভাইয়া? হোম পেজ ইন টপ 10 যদি একটাও না থাকে তাহলে হচ্ছে বেস্ট, তারপরে আমরা একটা পেয়ে গেছি। সো এটা আমাদের জন্য অনেক ভয়ের কোনো ব্যাপার না, বাট এখানে যদি 4-5টা থাকতো তাহলে এটা আমাদের জন্য অনেক ভয়ের ব্যাপার হইতো। বাট আমরা তারপরও হোম পেজ ইন টপ 10-এ পাইছি কয়টা? একটা। এখন কথা হচ্ছে ভাইয়া এটা কেন ভয়ের ব্যাপার যদি বেশি থাকে? রিজন হচ্ছে এই যে আমরা যখন একটা ওয়েবসাইট বানাই তখন গুগল আমাদের হোম পেজটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, যেটা আমাদের মেইন ডোমেন পেজ। গুগল সবসময় আমাদের হোম পেজকে অনেক প্রায়োরিটি দেয়। সো আমরা যদি র্যাঙ্কে আসতে চাই এবং আমরা যদি হোম পেজকে টার্গেট করে কাজ করি তাহলে আমাদের যে কোনো কিওয়ার্ডের উপরেই র্যাঙ্কে আসাটা একটু ইজি হয়। সো আমাদের দেখতে হবে আমরা প্রথম যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই কিওয়ার্ডটাতে হোম পেজ দিয়ে কি কেউ র্যাঙ্ক করে নাকি। কারণ হোম পেজ দিয়ে তো র্যাঙ্ক করা ইজি, গুগল নিজে হোম পেজকে অনেক বেশি পছন্দ করে। তো যদি কেউ না থাকে তাহলে আমাদের জন্য ফাঁকা মাঠ, আমরা কি আরামসে গোল করতে পারি, তাই না? জি যেহেতু একজন আছে, সো 10 জনের ভিতরে 9 জন যেহেতু হোম পেজ দিয়ে নাই, দ্যাট মিনস আমি কি আমার জন্য এখনো 9টা স্পেস আছে যেখানে কি আমি আমার হোম পেজ দিয়ে যদি মার্কেটিং করি তাহলে খুব সহজে আমি ঢুকে আসতে পারবো। বুঝতে পারছেন? জি সো দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলি, হোম পেজ ইন টপ 10 যদি না থাকে তাহলে এটা আমাদের জন্য কি বেস্ট। বুঝতে যদি দুই পারছেন? তিনজন থাকে, জি, দুই তিনজন থাকলে আর এটা করা যাবে না। 2-3 জন থাকলে করা যাবে না ব্যাপারটা এরকম না, কিন্তু ব্যাপার হচ্ছে 2-3 জন যদি থাকে আপনার জন্য কম্পিটিশনটা একটু হাই হয়ে গেল না? জি স্যার। কোথায় 10টা স্পেসের ভিতর মাত্র একটা স্পেস, ধরেন 10টা সিট আছে, এখন 10টা সিটের ভিতরে একটা সিট হচ্ছে খালি বুক হয়েছে আর 9টা সিট খালি আছে, তার মানে কি আপনার জন্য 9টা অপরচুনিটি আছে। আর যখন দেখলেন 10টা সিটের ভিতর 4টা সিট বুক হয়ে গেছে, তার মানে আপনার জন্য 6টা অপরচুনিটি আছে, তো আপনার অপরচুনিটি কমে আসলো না? জি স্যার। অপরচুনিটি যত কমে কম্পিটিশন তত বাড়ে, তাই না? জি সেই জন্য আমরা চেষ্টা করব যদি না থাকে তাহলে খুবই ভালো, একটা আছে সো এটা নিয়ে তারপর আমরা কাজ করতে পারি, কারণ আমাদের জন্য এখনো 9টা অপরচুনিটি আছে এবং যেটা আছে এটা দেখেন একদম সবার নিচে, তাই না? জি আচ্ছা, আসি। সো আমার হোম পেজ ইন টপ 10 আমি পাইলাম কয়টা? মাত্র একটা। সো এটা আমাদের জন্য একটু কষ্টের, মনের কষ্টের ব্যাপার, কিন্তু তাও এটা দিয়ে আমরা আরামসে র্যাঙ্ক করতে পারবো। এরপর আমাকে দেখতে হয় অল ইন টাইটেল কয়টা আছে। একটা জিনিস খেয়াল করেন তো, যখন আমরা আমাদের কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করছি কতগুলো রেজাল্ট দেখাচ্ছে? প্রায় 11 কোটি বা 11,50,000 এরকম কিছু একটা হইব, বা 1 কোটি, না 1 কোটি না, 11 কোটি হবে মনে হয়, 11,05,00,000-এর কাছাকাছি এরকম কিছু একটা হইব। যাই হোক, আমি একটু সংখ্যা গুণাগুণিতে একটু দুর্বল আছি অথবা চোখে দেখতাছি না, যেটাই হোক, বাট বুঝতে পারতাছি অনেক অনেক রেজাল্ট আছে এই কিওয়ার্ডের উপরে, তাই না? 11,05,00,000 স্যার। হ্যাঁ, 11,05,00,000 রেজাল্ট আছে গুগলের কাছে এই কিওয়ার্ডের এগেনস্টে, তাই তো? এখন দেখেন আমরা কি করব, আমাদের কিওয়ার্ডের আগে লিখব অল ইন TITLE টাইটেল লিখে আমরা একটা ক্লোন দিব। আমি কি লিখলাম? অল ইন টাইটেল। এটার মানে কি? এই যে যে কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতেছি এই কিওয়ার্ডটা কিন্তু মানুষ এই কিওয়ার্ডটা দিয়ে তাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করে, এবং যখন আমরা অপটিমাইজ করব তখন আপনিও শিখবেন একই জিনিস, এই কিওয়ার্ড দিয়ে আমাদের টাইটেলকেও অপটিমাইজ করতে হয়। সো আমাদের দেখতে হবে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছি এইটা দিয়ে কতজন মানুষ তাদের টাইটেলটাকে অপটিমাইজ করছে। যদি এটা 100-র নিচে থাকে তাহলে খুবই ভালো, 300-র ভিতরে থাকলে আমরা কাজ করতে পারি, বাট এটা যদি 800, 1000, 600 এর উপরে চলে যায় তাহলে আসলে আমাদের জন্য কম্পিটিশনটা অনেক বেশি হয়ে যায়। তো আমাদেরকে দেখতে হবে কতজন মানুষ এই টোটাল কিওয়ার্ডটাকে তাদের টাইটেলে ইউজ করছে। চলেন আমরা একটু সার্চ করে দেখি। দেখেন এইখানে কয়টা রেজাল্ট বের হইছে? 274টা। 274টা। তার মানে 274 জন মানুষ আমাদের কিওয়ার্ডটাকে কি তাদের টাইটেলে ইউজ করতেছে। বুঝতে পারছেন?
সেটা আমাদের জন্য একটু মনের কষ্টের ব্যাপার, 100-র ভিতরে থাকলে খুবই ভালো হইতো, বাট আমরা পাইছি কত, 274। আপাতত এটাকে লিখে রাখি। এখন পর্যন্ত এই কিওয়ার্ডটাকে নিয়ে আমরা কাজ করতে পারি, কম্পিটিশন এখনো মোটামুটি মিডিয়াম আছে। আবার দেখতে হবে অল ইন ইউআরএল, ইউআরএল এ কতজন দিছে। ইউআরএল মানে কি, লিংক। এই যে দেখেন, আমরা যখন গুগলে সার্চ করি 3টা জিনিস দেখায়, ইউআরএল, টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন। সো আমরা এখন দেখলাম হচ্ছে টাইটেলে কতজন ইউজ করছে, আমাদের দেখতে হবে এই ইউআরএল এ কতজন মানুষ ইউজ করছে। সো আমরা এটা লিখে যদি সার্চ করি, দেখেন ইউআরএল এ আবার কম আসছে, 111 জন মানুষ, মাত্র 111 জন মানুষ কি তাদের ইউআরএল এ এই সেম কিওয়ার্ডটাকে কি ইউজ করছে। কেমন? সো যদি বলি এখন পর্যন্ত এই কিওয়ার্ডটা আমার সকল ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে এবং এটা নিয়ে আমি এখনো কাজ করতে পারি, মানে এটাকে আমি বলতে পারি এটা আমার কি একটা ফাইনাল কিওয়ার্ড। আরো একটা জিনিস দেখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে ডোমেন এজ। ডোমেন এজ মিনিমাম 2 এবং মিনিমাম সাইট থাকা উচিত 2টা, যদি এটা ম্যাচ করে না সচরাচর। তারপর আমরা একটু লিখে রাখতেছি, যদি ম্যাচ করে তাহলে আমাদের জন্য খুবই ভালো। এখন আমাদের দেখতে হবে এই যে হোম পেজে 10 জন র্যাঙ্ক করতেছে, এই 10 জনের ভিতরে আমরা অল ইন ইউআরএলটা কেটে ফেলি, আমরা এখন শুধু আমাদের কিওয়ার্ডটা লিখে সার্চ করব। এই যে কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করলাম, এইখানে যে 10 জন র্যাঙ্ক করতেছে, এই 10 জনের ভিতরে কতজনের ওয়েবসাইটের বয়স 2 বছরের কম। যদি ওয়েবসাইটের বয়স 2 বছরের কম 2টা ওয়েবসাইট থাকে তাহলে আমাদের জন্য খুবই ভালো, যদি না থাকে তাহলে আফসোস করা ছাড়া কিছু নাই। তো আমরা একটু ডোমেন এস চেকার লেখা গুগল করি নাকি, মনে তো আছে ডোমেনের এস কিভাবে বের করতে হয়। ডোমেন রিসার্চের সময় এটাও দেখা দিছিলাম। স্মল এসইও টুলসে আমরা আসি, যে কোনো একটা টুল নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমাদের কাজ হচ্ছে যারা হোম পেজে র্যাঙ্ক করতেছে তাদের ডোমেন গুলাকে কপি করে নিয়ে আসা। তো আমরা ডোমেন গুলাকে কপি করে আনি, ফোন টিপতেছিস কেন, বলো না। কাইন্ডলি বাহিরে কথা বললে সবাই একটু মিউট করে নিবেন যাতে নয়েজ না আসে। আর এগুলো কি আমরা মজ থেকে একটু চেক করতেছেন না? এটা কি মজ? ডোমেনেস চেকার লেখা গুগলে সার্চ করছি, সামনে যে লিংক আসছে একটা লিংক নিয়ে জাস্ট কাজ করতেছি, আমার দরকার শুধু ডোমেনের এজটা চেক করা। সো এইখান থেকে আমরা জাস্ট হচ্ছে ডোমেন গুলা রাখতেছি আপাতত, লাস্ট একটা আছে এইটাকে নিয়ে নিচ্ছি। কিছু কিছু ডোমেনের এজ বের নাও হইতে পারে, টেন্সড হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে অনেকে সিকিউরিটি প্লাগইন ইউজ করে, এই কারণে ডোমেনের এজটা দেখা যায় না। সো আমরা জাস্ট কি করলাম, ডোমেন গুলাকে নিয়ে আসলাম। ওরা একটা কথা বলছে যে ডোমেনের আগে এসটিটিপি লাগায় নিতে, আমাদের অলরেডি লাগানো আছে, সো কিছু করতে হবে না। সো আমি জাস্ট এখানে ডোমেনের নামগুলা দিয়ে চেক ডোমেনে এই বাটনটাতে ক্লিক করব। মনে হয় না একটাও পাবো 2 বছরের নিচে। লেটস সি, 11 বছর, 23 বছর, 15 বছর, 8 বছর, 12 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 7 বছর, এই আসছে। তো দেখেন আমরা একটাও পাইলাম না যার বয়স কি নাকি 2 বছরের কম।
তো আমি যেটা বলতেছিলাম, কারণ দেখেই বুঝতেছিলাম এগুলার একটারও ডোমেনের এজ 2 বছরের কম হবে না। আচ্ছা, এখন একটু বলি, 2 বছরের কম যদি দুইটা ওয়েবসাইট পাইতেন তাহলে সেটা আপনার জন্য হয়তো সোনায় সোহাগা। কেন? রিজন হচ্ছে, আমরা এটা দিলে বুঝতে পারতাম যে একটা নতুন ওয়েবসাইট যেহেতু আমার অলরেডি ওয়েবসাইটটা নিয়ে, তার ওয়েবসাইটটা নিয়ে যেহেতু গুগলে র্যাঙ্ক করতে পারতেছে, তো আমিও একটা মানে হচ্ছে সাহস পাইতাম যে হ্যাঁ ফাইন, আমিও আমার নতুন ডোমেনটাকে নিয়ে কি র্যাঙ্কে চাইলে আসতে পারবো, এতটুকুই। বাট এটার জন্য যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবো না এরকম কিছু না, জাস্ট হচ্ছে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ নতুন ওয়েবসাইটটা নিয়েও আমি এই কিওয়ার্ডের উপরে রিস্ক নিতে পারি। যেহেতু আসে নাই, নো প্রবলেম, এই কিওয়ার্ড নিয়ে আমরা স্টিল কাজ করতে পারি, কারণ আমাদের সবচেয়ে বড় বড় যে ক্রাইটেরিয়া সেগুলোতে আমরা কি আগে আছি। যেমন সবচেয়ে বড় যদি ক্রাইটেরিয়া বলি, ডোমেন অথরিটি আন্ডার 20, আমাদের 2টা সাইট দরকার, সেখানে আমরা 4টা ওয়েবসাইট পেয়ে গেছি। তো আমাদের ওয়েবসাইটের স্টার্টিং ডোমেন অথরিটি যেহেতু 1 আছে, তো আমরা এদেরকে খুব সহজে ধরতে পারবো। তো আমরা যদি একটু প্রপার কাজ করি তাহলে এদেরকে আমরা খুব সহজে ওভারটেক করে কি আমাদের ওয়েবসাইটটাকে নিয়ে র্যাঙ্কে চলে আসতে পারবো। আমাদের জন্য 4টা স্কোপ খালি আছে। তো এটার জন্য আমরা ভয় পাই না। হ্যাঁ, যদি এই বোনাস পয়েন্ট গুলা যদি না থাকতো তাইলে হয়তো এই কিওয়ার্ডটাকে নিয়ে আমি কাজ করতাম না। ক্লিয়ার? আরেকটা জিনিস দেখেন, এইটার এগেনস্টে আমাকে একটা ফিডব্যাক দিতে হবে। আমি যদি আমার ক্লায়েন্টকে কিওয়ার্ড রিসার্চ করে দিই, কেমন? কিওয়ার্ড, অনেকগুলা কিওয়ার্ড আপনি রিসার্চ করা লাগতে পারে, সো আপনি তখন ফিডব্যাকের একটা ঘর লাগবেন। আপনি এটা সামনে লিখে দিতে পারেন ফোকাস কিওয়ার্ড, যেহেতু এটা নিয়ে আমি কাজ করতে পারি। যদি এমন হইতো যে এই কিওয়ার্ডটার ম্যাক্সিমাম ক্রাইটেরিয়া ম্যাচ করে নাই, কিছু কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করছে, তখন এইটাকে আপনি সেকেন্ডারি কিওয়ার্ড বলে দিতেন। কেমন? এইভাবে আপনি কি কিওয়ার্ডের ভিতরে ক্লাসিফিকেশন দিতে পারেন। যদি কোনোটা আপনার খুব ভালো কিওয়ার্ড না হয়, মানে মিডিয়াম কোয়ালিটির কিওয়ার্ড যদি হয়, তখন আপনি সেটাকে বলে দিতে পারেন কি একটা সেকেন্ডারি কিওয়ার্ড। এইভাবে আপনি একটা ফিডব্যাকের ঘর রাখতে পারেন। প্রয়োজনে এটা লাল কালার দিয়ে রাখতে পারেন, ক্লায়েন্টের যাতে ইজিলি নজরে আসে। এইভাবেই আপনি কি করবেন, কিওয়ার্ড রিসার্চ করে যেগুলা প্রাইমারি কিওয়ার্ড সেগুলোর একটা লিস্ট করে আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারেন, অথবা আপনার নিজের জন্য রিসার্চ করে রাখতে পারেন। সো এইটা এমএসবি যেটা আছে, এমএসবিটা গ্রেটার দেন 20 হলে হয়ে যায়, এটা সামনে আর 100 লিখতে হয় না। তারপরে একটা কথা বলি, ক্লায়েন্টরে কিন্তু আবার কখনো এরকম রেশিও দেখায়েন না। ক্লায়েন্টকে কি দেখাবেন সেটা আমি বলে দিচ্ছি, এবং কতগুলো দেখাবেন সেটাও আমি বলে দিচ্ছি, বাট মাথায় রেখেন ক্লায়েন্টকে কখনো রেশিও দেখাবেন না, ক্লায়েন্ট রেশিও বুঝে না। ক্লিয়ার? ক্লায়েন্টের দরকার শুধু কিওয়ার্ড আর কয়েকটা ক্রাইটেরিয়া, ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া, সেটা আমি বলে দিচ্ছি। তার আগে আমাকে এটা বলেন, এই যে আমরা ক্রাইটেরিয়া গুলো বের করলাম, এটাকে আমি একটু সেভ করে নিই এক্সেল ফাইলেই, ধরেন আমি আপাতত ডেস্কটপে সেভ করে রাখতেছি। এখানে আমি লিখে দিলাম মার্কেটিং এজেন্সি কিওয়ার্ড, আপাতত এটা লিখে দিলাম। আচ্ছা, আমাকে আগে এটা বলেন যে এই যে আমরা কতগুলো ক্রাইটেরিয়া বের করলাম, এই ক্রাইটেরিয়া গুলো বের করা নিয়ে কারো কোনো প্রবলেম আছে নাকি বলেন? সবাই কি এই ক্রাইটেরিয়া গুলো বের করতে পারবো? আর এই যে শুধু মস থেকে দেখাইলে অন্য কোনো সফটওয়্যার আছে কি? আপনি ক্লায়েন্টকে কি দেখাইতে বারণ? ওইটা আমি বলে দিব পরে, আগে এটা বলেন যে ক্রাইটেরিয়া বের করা বুঝতে পারছেন নাকি। আর যিনি বারবার জি বলতেছেন স্যার, বুঝতে পারছি। আমি শুধু মস থেকে দেখাইছি, ভাই আমি তো অনলি মস থেকে দেখাই নাই, মস থেকে আমি শুধু ডিএটা দেখছি, মস থেকে তো আমি আর কিছুই দেখি নাই। আপনি কি পুরো ক্লাসে ছিলেন না? আমি তো মস থেকে শুধু ডিএ চেক করছি, তাও মস বার দিয়ে শুধু এখান থেকে যে ডিএটা চেক করছি, আর তো কিছু চেক করিনি। ক্রাইটেরিয়া গুলো তো বের করতে পারবো তাই না? শুধু কিওয়ার্ডটা লিখবো, লিখে গুগল করব, গুগল থেকেই আমি আমার বাকি যত ডিটেলস আছে সব বের করতে পারি। আমার দরকার হচ্ছে ক্রাইটেরিয়া গুলো বের করে দেখা। যদি আমার ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে সেটা আমার ফোকাস কিওয়ার্ড হয়ে যাবে, যদি সেটা আমার ক্রাইটেরিয়া ম্যাচ না করে তাহলে একদমই, যদি ম্যাচ না করে তাহলে সেটা বাদ, আর যদি একটু একটু ম্যাচ করে, মিডিয়াম মোটামুটি ম্যাক্সিমাম জিনিস ম্যাচ করে, তাহলে আমি সেটাকে সেকেন্ডারি কিওয়ার্ডে রাখতে পারি, যেটা আমি পরবর্তীতে ইউজ করব। বুঝতে পারছি সবাই? এখন একটু আসি, যারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করতেছে তারা কি কি বার করে সেটা একটু দেখি, তাই না?
আর আপনি বললেন যে আকাশ ভাই আপনি কিওয়ার্ড রিসার্চ শিখাইছেন, মানুষ তো আরো অনেক কিছু বের করতে পারে। তাহলে মানুষ যেটা বের করে সেটা আমরা শিখছি কিনা সেটা একটু দেখি নাকি। ধরেন আমি ফাইবারে আসলাম, কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করি, সার্চ করলাম। তো দেখেন মানুষ কি কি জিনিস বের করে, এই যে দেখেন লং টেল কিওয়ার্ড, প্রথম গিকটাই যদি দেখি লং টেল কিওয়ার্ড বের করে, তাই না? লো ডিফিকাল্ট কিওয়ার্ড বের করে, হাই ভলিউম কিওয়ার্ড বের করে, হ্যান্ড পিকড কিওয়ার্ড মানে হাত দিয়া বাছাই করা কিওয়ার্ড, আর কম্পিটিটর অ্যানালাইসিস করে। মানুষ এগুলা করতেছে, তাই না? এখন একটা জিনিস বলেন, আমরা তো সবাই লং টেল কিওয়ার্ডই বের করতেছি, তাই না? তারপরে ডিফিকাল্টিসটা একটু কম, সেটাই বের করতেছি। হাই ভলিউম মানে কি, ওই যে যেমন একটু ভলিউম বেশি থাকবে, তো আমরা তো সেটাই বের করতেছি। আর কি বলতেছে, হ্যান্ড পিক কিওয়ার্ড মানে হাতে বাছাই করা কিওয়ার্ড। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা তো অ্যাকচুয়ালি হাত দিয়েই বাছাই করতেছি কিওয়ার্ডটারে, তাই না? আর কি বলছে, কম্পিটিটর অ্যানালাইসিস। এই যে আপনি কিওয়ার্ডটাকে রিসার্চ করলেন, আপনি আসলে কিসের ভিত্তিতে রিসার্চ করছেন? এই যে র্যাঙ্কে যে প্রথম 10 জন আছে, এই 10 জনের উপরে ডিপেন্ড করে আপনি কিওয়ার্ডটা রিসার্চ করলেন না? তো এই 10 জন কি আপনার কম্পিটিটর না? কারণ তারাও তো একই কিওয়ার্ডে কাজ করতেছে, তাই না? সো এক হিসাবে তো আপনি কম্পিটিটর অ্যানালাইসিসই করছেন, কিন্তু এটারই মানুষ হচ্ছে কি একটু ডিফারেন্ট ওয়েতে লিখে। আসি আমরা আরো কিছু। ভাইয়া কি? ভাইয়া যে ভলিউম কিওয়ার্ড এটা কি? ভলিউম কিওয়ার্ড কোনটা? ভাইয়া ওই যে আপনি যে বলেন হাই ভলিউম কিওয়ার্ড। আপু হাই ভলিউম মানে হাই এমএসবি, মান্থলি সার্চ ভলিউম, মানে সে একটু বেশি ভলিউম আছে, বেশি সার্চ হয়, এরকম কিওয়ার্ড বের করে। তো আমরা তো এরকমই বের করতেছি। আচ্ছা। 390 জন মানুষ মান্থলি এটা লিখে সার্চ করে, তো এটা হইলো না বেশি? 20-এর বেশি হওয়া মানেই ওইটাকে আমরা একটু ভলিউম বেশি বলতেছি। লেটস সি অনেক বেশি প্রাইসে কে কাজ করে দেখি। 45, 120। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি বলেন। ওই যে ক্লায়েন্টদের ওই যে লং টেল কিওয়ার্ড যেটা, ওটা কি ক্লায়েন্ট আমাকে মানে বলে দিবে যে কোন কি সম্বন্ধে উনি মানে সার্চ করতে বলছে আর কি, লং টেল কিওয়ার্ডটা, না আমাকেই বের করতে হবে? আপনাকে তো সে টপিক দিয়েই দিবে যে কোন টপিকের উপরে কিওয়ার্ড রিসার্চ করবেন, আদারওয়াইজ আপনি বুঝবেন কিভাবে যে কোন টপিকের উপরে কিওয়ার্ড রিসার্চ করবেন? কিন্তু সে তো আর লং টেল কিওয়ার্ডটা আপনাকে বলে দিবে না, কিওয়ার্ডটা তো আপনি বের করে দিবেন। সে যদি জি জি কিওয়ার্ডই বলে ভাইয়া, দেয় তাহলে তার আপনার দরকার নেই। না না সে ওইটাই just ভাইয়া, যে যেমন আমরা টপিকটা এই যে আমাকে দিবে ডিজিটাল এই তো। মার্কেটিং এজেন্সি, এই টপিকে আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম, তাই না? সো ক্লায়েন্ট শুধু জি আপনার ভাইয়া। এটা বলে দিবে যে ভাই আমার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, এটার জন্য আপনি আমার একটা কিওয়ার্ড বের করবেন। তো আপনার কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই নিশ বা এই টপিকের উপরে তার জন্য একটা কিওয়ার্ড রিসার্চ করে দেয়। সো দেখেন আমরা একটা ইয়ে বের করলাম, গিগ বের করলাম, যার রিভিউ সবচেয়ে বেশি পাইলাম। প্রায় 1678টা রিভিউ আছে। দেখেন অলরেডি 15টা অর্ডার তার কিউইতে আছে, মানে অলরেডি তার রানিং 15টা অর্ডার চলতেছে এই কিওয়ার্ড রিসার্চের উপরে। চলেন আমরা একটু তার দেখি সে কি কাজ করে। সে কি লেখছে দেখেন, 100 হ্যান্ডবিগ ফোকাস কিওয়ার্ড, 1000টা রিলেটেড কিওয়ার্ড, আর 5টা কম্পিটিটর অ্যানালাইসিস করবে। টাকা নিতেছে কত? $20। মাস্ট বি হয় পাকিস্তানি সেলার অথবা নাইজেরিয়ান টাইজেরিয়ান, এগুলা কিছু একটা হইব। দেখি, দেখছেন পাকিস্তান, গিগ দেখে কয়ে দিছি এটা পাকিস্তানি। কারণ কি, ওর টাকার পরিমাণে কাজ অনেক বেশি করতেছে। কারণ $20 জন্য সে 100টা ফোকাস কিওয়ার্ড বের করে দিবে, এটা আসলে গাদার খাটন ছাড়া আর কিছু না। $20 এটাতে জন্য তো অনেক টাইম লাগবে এক একটা। এক্স্যাক্টলি $20 জন্য ম্যাক্সিমাম 3টা কিওয়ার্ড দেয়া যায়, ফোকাস কিওয়ার্ড, এর বেশি একটাও দেয়া যায় না। 3টা ম্যাক্সিমাম 4টা ধরতে পারেন, 4টা কিওয়ার্ড দিতে পারেন আপনি 1600 টাকায়। 4টা কিওয়ার্ড, এই যে আমরা যতটুকু কাজ করলাম এরকম 4টা কিওয়ার্ডের জন্য হয়তো করতে পারে $20, একেবারে তাও বেশি হয়ে যায়। আর তার ক্লায়েন্টের কি ডিমান্ড থাকে যে কয়টা কিওয়ার্ড দিতে হবে? হ্যাঁ, এটা তো ক্লায়েন্ট আপনাকে বলেই দিবে, আপনি কি একটা দিবেন না 10টা দিবেন কিওয়ার্ড সে বলে দিবে না। যদি একটা কিওয়ার্ড বের করে দেন তাহলে একরকম চার্জ করবেন, যদি 100টা কিওয়ার্ড বের করে দেন তাহলে ওইভাবেই চার্জ করবেন। এখন ধরেন 100টা কেউ কেন লাগবে ভাইয়া? লাগতেই 100টা পারে দিয়ে আপু, কি করবে? একটা ওয়েবসাইটের জন্য তার একটা কিওয়ার্ডই শুধু ইয়ে না, মানে একটা কিওয়ার্ড দিয়ে তার হয় না। একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাইতে হলে অনেক কিওয়ার্ডের হেল্প লাগে, অনেক কিওয়ার্ড আপনি রিসার্চ করবেন, হ্যাঁ সেই কিওয়ার্ডের এগেইনস্টে আপনি ব্লগ লিখবেন, ব্লগ লিখে সেগুলো পাবলিশ করবেন, আস্তে আস্তে আপনার ওয়েবসাইটে র্যাঙ্কে আসবে। একটা কিওয়ার্ড দিয়ে তার হবে না, বুঝতে পারছেন? মানুষ ভাইয়া 1000 কিওয়ার্ড হচ্ছে রিসার্চ করায়। জি বলেন।
ভাইয়া এটা তো ভাই আপনি প্লিজ নিচের আবার গিকতে, সরি একজন কথা বলছিলেন, হ্যাঁ আপু বলেন বলেন বলছি। আপনি আগে শেষ করেন তারপর আমি বলবো। ভাইয়া নিশ আর গিকটা কি অ্যাকচুয়ালি? নিজ জানো না নিশ মানে হচ্ছে আপু টপিক, যে কোন টপিকে আপনি কাজ করবেন। যেমন এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা নিয়ে আমরা কাজ করলাম, এটাই হচ্ছে একটা নিশ। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আমার নিশ, এই টপিকে আমি কাজ করতেছি। আর যদি ধরেন আপনি মোবাইল ফোন নিয়ে কাজ করেন, তাহলে মোবাইল ফোনটা আপনার নিশ। এটা আমরা ফার্স্ট ক্লাসেই বলে দিছিলাম আপু, নিশ মানে হচ্ছে টপিক, কোন টপিকে আপনি কাজ করবেন। ভাইয়া এই যে এখানে যে দেখা যাচ্ছে 100 হ্যান্ডপিক ফোকাসড কিওয়ার্ড, আবার লাস্টে দেখা যাচ্ছে 5 কম্পিটিটরস অ্যানালাইসিস, তো দুইটার জি। মধ্যে পার্থক্য কি ভাইয়া? মানে কারণ উনি ফোকাসড কিওয়ার্ড যেটা সেটাই তো আমাদের কম্পিটিটর অ্যানালাইসিসের মাধ্যমেই তো আমরা সবকিছু করলাম। এগুলো তো ঠিকই আছে, অ্যাকচুয়ালি হয় কি আপু, ওই যে আমরা আগের ক্লাসেও বলতাম এই কথাগুলো, অনেকে আছে বায়ারদেরকে একটু ইয়ে করার জন্য, মানে বায়ারদেরকে একটু ক্যাচ করার জন্য ওরা অনেক কিছু লিখে রাখে। তো এই কম্পিটিটর অ্যানালাইসিস এটা কিন্তু লিখার দরকার নাই, কারণ অ্যাকচুয়ালি সবাই কম্পিটিটরকে অ্যানালাইসিস করেই তো কিওয়ার্ডটা বের করে। বুঝতে পারছেন? উনি জাস্ট নিজের মতো এটাকে একটু বেশি বেশি দেখানোর জন্য বলতেছে। আর অ্যাকচুয়ালি স্যার স্ট্যান্ডার্ডে, কাজ এইটাই নাকি? হ্যাঁ অ্যাকচুয়ালি কাজ এইটাই। আমরা একটা বের করছি, সে 200টা বের করতেছে। আমরা ধরেন আমরা চাইলে কি এরকম 400 500 সবই বের করতে পারবো, তাই না? স্যার আমাদেরকে আরেকটা বের করে দেখেন একটু কাইন্ডলি স্যার। ভাই আরেকটা বের করতে গেলে আমার আরো 2 ঘন্টার একটা ক্লাস নিতে হবে। তাহলে স্যার তারা 400টা কিভাবে বের করে? এগুলো তো ইজি ভাই। ধরেন আপনি যদি একটা প্রিমিয়াম টুল নিয়ে কাজ করেন, প্রিমিয়াম আচ্ছা। টুলে যেমন ধরেন আপনি উবার সাজেস্টের কথাই চিন্তা করেন। দেখেন আমি আরেকটা ইয়ে করি, আমি হচ্ছে কিওয়ার্ড আইডিয়াসই থাকি, এইখানে আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা আমি লিখলাম, লিখে আমি ধরেন একটু সার্চ করলাম। সো দেখেন এই উবার সাজেস্ট থেকেই তো আমি কতগুলো কিওয়ার্ড পেয়ে গেলাম না? এখন দেখেন সবগুলোর জন্য আমার এই যে সার্চ ভলিউম, তারপর হচ্ছে সিপিসি, তারপরে পেইড ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি, এগুলো সব বেড়ে গেছে। 4টা তো আমি এনতেই বের করে ফেললাম। এবার আমার বাকি যে ক্রাইটেরিয়া আছে, এই সবগুলা কিওয়ার্ডের জন্য কি আমি বের করে ফেলতে পারি না আমার ক্রাইটেরিয়া? ধরেন আমার 20-এর উপরে আছে কে কে, এই যে এই 3জন আছে। তো দেখেন আমি যদি এখনো এই 3জন নিয়ে যদি আমরা কাজ করি, তাহলেও কিন্তু এই 3টাই আমার কিওয়ার্ড হয়ে যাচ্ছে। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ, এটা একটা ভালো কিওয়ার্ড না? এটার ভলিউম দেখেন 70 আছে। এখন আপনার কাজ কি? আমি এই কিওয়ার্ডের এগেইনস্টে আবার কি করতে পারি, আমার যে বাকি ক্রাইটেরিয়া গুলো আছে এগুলো আমি বের করতে পারি। সিম্পলি দেখেন আমি লিখতেছি না, জাস্ট হচ্ছে বাকি ক্রাইটেরিয়া গুলা এমনি জাস্ট আপনাদের দেখাচ্ছি। এটা লিখে আমি সার্চ করলাম, এবার আমি ডিএ মিলানো শুরু করি। দেখি এখনো লোড নেয় নাই। আচ্ছা দেখেন, রে মজ, স্যার এই দেখেন বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। 20 এর নিচে আছে, 20-এর নিচে আছে, 17 একটা সাইট পেয়ে গেলাম, 2টা সাইট পেয়ে গেলাম, 3টা সাইট পেয়ে গেলাম, 4টা সাইট পেয়ে গেলাম, 5টা সাইট পেয়ে গেলাম, 6টা। এটা তো আরো ভালো কিওয়ার্ড আমার। তাহলে এই যে কিওয়ার্ডটা এখন আমি নিলাম, এটাও তো আমার একটা ফোকাস কিওয়ার্ড হতে পারে, তাই না? জি সো এটার এগেইনস্টে এমএসবি আমি কত দেখছিলাম, 70, তাই না? এটাতে আমি ডোমেন অথরিটি পাইছি কয়টা, 20-এর নিচে 6টা, এটা তাই না? এখন আমার দেখতে হবে কি এটা সিপিসি। সো আমি এখান থেকে যদি সিপিসি দেখি, জাস্ট এ সেকেন্ড, এইটার হচ্ছে আমি আরেকটা ব্রাউজারে নিয়ে গিয়ে মসটা ইউজ করে দেখাই, সরি উবার সাজেস্টে ইউজ করে দেখাই, কারণ ওই ব্রাউজারে উবার সাজেস্টের লিমিট শেষ। প্রিমিয়াম টুল হলে এরকম আপনি ঘুরে ঘুরে সার্চ করতে পারবেন, কোনো সমস্যাই নেই আপনার। সো দেখেন এটা সিপিসি দেখাচ্ছে আমার কত, 0।
কিছু কিছু কিওয়ার্ডে 0 দেখাতে পারে, ভয়ের কিছু নাই। কেমন? তারপরে আমি যদি এটার ইয়েটা দেখি, এসইও ডিফিকাল্টি হচ্ছে কত আমার 33, তাই না? আমি যদি পেইড ডিফিকাল্টিটা দেখি, এটা হচ্ছে কি মাত্র 5, পেয়ে গেলাম 5। এখন হোম পেজ ইন টপ 10 কয়টা আছে আমরা এখান থেকে গুনতে পারি না? এটা হোম পেজ না, একটা পাইলাম হোম পেজ ইন টপ 10, দুইটা পাইলাম, তিনটা পাইলাম, আর নাই, তার মানে 3টা পাইলাম, তাই না? জি স্যার। সো এইটাকে আমি এখনো প্রায়োরিটি দিতে পারি, কারণ আমার ডিএ কিন্তু 6টা পাইছি 20-এর কম, এখনো এটা আমার ফোকাস কিওয়ার্ড হইতে পারে। এখন আমার কাজ কি শুধু অল ইন টাইটেলটা দেখা। সো এখানে এসে আমি কি করব, ক্রাইটেরিয়া দেখে ভয় পেয়ে লাভ নেই, হ্যাঁ, কারণ ক্রাইটেরিয়া সবগুলা ম্যাচ করবে এটা ইম্পসিবল, যেটা আমি শুরুতেই বলছি। অল ইন টাইটেল লিখে আমি যদি ক্লোন দেই, দিয়ে যদি আমি সার্চ করি, দেখেন অল ইন টাইটেল আছে কয়টা, 251টা। আবার অল ইন ইউআরএলটা যদি আমি দেখি, এটাতে আছে 208টা, তাই না? এটার কম্পিটিশনটা একটু টাফ, যদিও আমার ডোমেন অথরিটির দিক থেকে আমি অনেক প্লাস পয়েন্টে আছি। এখন আমার শুধু দেখতে হবে ডোমেন এসটা। সো বসে বসে জাস্ট কি করবেন, এই ডোমেন গুলাকে নিবেন এটার এগেনস্টে, এবং কি করবেন, এই ডোমেন গুলার এগেনস্টে শুধু ডোমেনের এসটা বের করে দেখবেন, বাস ঝামেলা শেষ। স্যার তাইলে আপনি বুঝতে পারবেন আপনার এটা কোন কিওয়ার্ডের এগেনস্টে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। স্যার জি। আচ্ছা, এই যে পেইড টুলটা আমরা কিনবো কিভাবে, মানে কেনার বাংলাদেশে সিস্টেম কারণ বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা কিনা হচ্ছে আপনার গ্রুপ বাইতে টুল সেল করে। যেমন আপনি এএসরেফি 1 মাসের জন্য অনেক কম টাকা কিনতে পারবেন, হয়তো 1200-1500 টাকায় কিনতে পারবেন। ওরা হচ্ছে অনেকে মিলে টুল কিনে দেন, ওরা এটাকে বিক্রি করে। আপনারা যদি এরকম ফেসবুকে সার্চ করেন গ্রুপ বাই এসইও টুলস বা এসইও টুলস লিখে, অনেক গ্রুপ পাবেন। বা ট্রাই করেন একটু পরিচিতদের ভিতর থেকে কিনতে, কারণ অনেকে আবার করে কি, আপনি ধরেন বিকাশ করে টাকা পাঠাইবেন, ওই নাম্বারটা আপনারা ব্ল্যাক লিস্টে ফালায় রাখবে, আপনার সাথে আর জীবনে যোগাযোগ করবে না। সো যদি কোনো গ্রুপ থেকে কিনেন, ওই গ্রুপের আগের পোস্ট গুলো একটু দেখবেন, ঘাটাঘাটি করা যে গ্রুপটাকে কি ট্রাস্ট করা যায় নাকি, তারপরে তাদের থেকে নিয়ে নিতে পারেন যদি আপনার ট্রাস্ট হয়। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, টুলস এর কি কোনো মেয়াদ থাকে উইন্ডোজ এর মতো? ওই যে বললাম ভাই 1 মাসের জন্য, এই টুলস তো সারা জীবনের জন্য না। আপনি যে 1200-1500 টাকা দিয়ে নিচ্ছেন, এটা জাস্ট 1 মাস ইউজ করতে পারবেন, 1 মাস পরে আর পারবেন না, আবার পরের মাসে এটা আবার আপনাকে কিনতে হবে। এসইও টুলস এর সিস্টেমই এরকম, হয় আপনি ইয়ারলি কিনবেন অথবা মান্থলি কিনবেন। না, আপনি তো শুধু এসইও না, অনেকগুলো টুলসে এ পর্যন্ত ক্লাসে অনেকগুলো টুলসে দেখাইছেন, বিভিন্ন জি, পেইড টুল। আপনি যখন মার্কেটিং এবং এসইও নিয়ে কাজ করবেন, এই সব ধরনের টুলস এর হেল্পই আপনার লাগবে। তো যারা আমরা এইগুলো নিয়ে কাজ করি, আমাদের এই টুলস কিনে নিয়েই কাজ করতে হয়। মানে আমাদের আপাতত প্র্যাকটিসের জন্য ওই যে প্র্যাকটিস কেন, আপনি যদি একটু চালাক হন তাহলে আপনি এই টুলস গুলারই আপনি ইজিলি ফ্রিতে ইউজ করতে পারেন। আপনি 10-12টা ইমেল আইডি খুলে নেন, 10-12টা দিয়ে আপনি যা সার্চ করবেন তাই তো অনেক, তাই না? এক একটা ইমেল আইডি দিয়ে সাইন ইন করবেন আর খালি কাজ করবেন। এখন যদি আপনি একটু টাকা বাঁচাইতে চান, তাহলে এইভাবে হ্যাসেল নিয়ে কাজ করতে হবে। আর যদি আপনার টাকা নিয়ে প্রবলেম না হয়, তাহলে টুল কিনে কাজ করবেন, সিম্পল। বায়ার কেন আপনাকে কিনে দিবে? বায়ার যদি এটা কিনে, তাহলে আপনারা দিয়ে কাজ করাবে কেন? না স্যার, আমি অন্য কথা বলতেছিলাম। না, আরেকজন এই কোশ্চেনটা করছে, ও, আমি আচ্ছা, আচ্ছা। ওনাকে অ্যানসারটা দিলাম। না, আমি আমাদের মাস্টার কার্ড দিয়ে কেনা যাবে ডিরেক্ট? জি, যদি অ্যালাউ করে, ওই মাস্টার কার্ডের যদি অ্যাক্সেস থাকে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনে, তাহলে কিনতে পারবেন। মোটামুটি কেনা যায়, অনেক মাস্টার কার্ড দিয়ে এটা কেনা যায়। স্যার জি। ধরেন আমাকে কোনো বায়ার আপনার এভাবে কিওয়ার্ড 10টা কিওয়ার্ড দেওয়ার জন্য বললো আর কি, তো আমি কি ওনাকে রিপোর্টটা সাবমিট করবো কি এভাবে যেভাবে আপনি হ্যাঁ, MSD এভাবে জি জি, এভাবে দিতে হবে? বলতেছি ওটা বলি নাই এখনো, বলতেছি। আচ্ছা, সবার আগে আমরা ওই জায়গাটাতে থাকি যে মানুষ কি কি দিচ্ছে। সো এখানে দেখেন, আমি যদি ওর ডিটেলসও দেখি, ও বলতেছে দেখেন ও হাত দিয়ে পিক করবে কিওয়ার্ড, যেটা আমরা পারি। কিওয়ার্ড রিসার্চ করতে পারবে ও 1000 থেকে 2500টা বা 5500 এসইও অপটিমাইজ ও কিওয়ার্ড দিতে পারবে, এটা কোনো সমস্যা নাই। স্পেশাল হিডেন গিফটস এক্সক্লুসিভ, মানে সে
জাস্ট বলতেছে সে একটা স্পেশাল গিফট দিবে, কি দিবে সেটা বলে নাই। বলছে কি রিলেটেড কিওয়ার্ড প্লাস ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডস মাচ মোর। এই লাইন লিখার কোনো মানেই হয় না। সে কি বলতেছে, সে রিলেটেড কিওয়ার্ড দিবে এবং ফ্রেজ ম্যাচ করবে, মানে ক্লায়েন্ট যে টপিকের উপরে কিওয়ার্ড চায় সে সেই টপিকের উপরে কিওয়ার্ড দিবে। তো এটা তো ভাই পাগলও জানে যে তোমার আমি যদি কিওয়ার্ড রিসার্চের কাজ করতে দেই, তুমি তো অবশ্যই আমি যে টপিকের উপরে চাই সেই টপিকেরটাই দিবা, তাই না? এর বাইরে তো তুমি কিওয়ার্ড দিবা না। সেগুলো লিখছে আর কি হুদাই। লেখছে কি লো হ্যাঙ্গিং ফ্রুটস, বিজনেস বুস্টার। আচ্ছা, এগুলা সে কিছু পাওয়ারফুল ওয়ার্ড ইউজ করছে ক্যাচি করার জন্য, বাট অ্যাকচুয়ালি মেইন জিনিসটা সে কি বুঝাইছে, এমন একটা কিওয়ার্ড দিবে যেটা দিয়ে কি তুমি খুব সহজেই তোমার বিজনেসটাকে র্যাঙ্কে আনতে পারবা এবং বিজনেসটাকে বুস্ট করতে পারবা। সো ওই ঘুরে ফিরে একই কথা, যে কি সে একটা ভালো কিওয়ার্ড দিবে এক কথায়। কন্টেন্টের আইডিয়া, সে কিছু ব্লগের আইডিয়া দিবে যেটা আমার দেওয়ার দরকারই নেই। কিওয়ার্ড রিসার্চের সার্ভিসের সাথে ব্লগের আইডিয়া আমি কেন দিব, কারণ ওইটা আরেকটা কাজ, ওইটা আমি কেন তার গিফট হিসেবে দিব, এটা দরকারই নেই। লং টেল কিওয়ার্ড দিবে যেটা আমরা দিতে পারি অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু সার্চ ইন্টেন্ট কমার্শিয়াল ইনফরমেশনাল ইটিসি। আচ্ছা, সে কি বলছে, সে কিওয়ার্ডের ভিতরে কিছু সেগমেন্টেশন করে দিবে। মানে এক কথায় এই যে যে সেগমেন্টেশনটা আমরা করতেছি, আমরা এটাকে বলতেছি ফোকাস কিওয়ার্ড, এটাকে আমরা বলতেছি সেকেন্ডারি কিওয়ার্ড। সে এখানে বলে দিবে যে কোনটা এডুকেশনাল কিওয়ার্ড, কোনটা তার মানি কিওয়ার্ড। আমরা বলছিলাম না কিওয়ার্ড অনেক প্রকারের হয়, তো সে হচ্ছে সেই প্রকারভেদ গুলা এখানে বলে দিবে আর কি, কোনটা এডুকেশনাল কিওয়ার্ড, কোনটা ধরেন গিয়ে হচ্ছে মেইন ফোকাস কিওয়ার্ড। তো এটা তো আমার বলার দরকার নেই, আমার দরকার তার মেইন ফিডব্যাকটা দেওয়া যে সে কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করবে। অ্যাকচুয়ালি সে পাকিস্তানি, তো হুদাই অনেক কিছু জিনিস লিখা রাখছে যেগুলো আসলে আমরা কখনো দেই না। আচ্ছা, ইজি টু র্যাঙ্ক সার্চ ইঞ্জিন, ভাই তুমি কিওয়ার্ডটা রিসার্চই তো করতেছো যাতে সে ইজি র্যাঙ্ক করতে পারে ওই কিওয়ার্ডের এগেইনস্টে। কস্ট পার ক্লিক দেখে দিবে, এটা আমরাও দেখে দিতে পারি। কম্পিটিশন চেক করে দিবে, এটা আমরা পারি। টপ 12 কম্পিটিটরকে অ্যানালাইসিস করবে। এই যে দেখছেন, এবার সে সত্যি কথা বাইর করছে। সে কি করবে, টপ 12 জন কম্পিটিটরকে অ্যানালাইসিস করে দিবে এবং দেয়ার ডিটেল স্টেট, মানে ঘুরে ফিরে এই যে আমরা যে স্টেট গুলো বের করছি এগুলো তো আমরা টপ যারা আছে তাদেরকে থেকেই বের করছি, তাই না? সে এটাই বের করে দিবে। আচ্ছা, 12 জনকে আমার রিসার্চ করার কোনো দরকারই নেই, আমার 10 জনকে করলেই হয়। রিজন হচ্ছে সবাই চায় টপ 10 এর ভিতরে থাকতে, কেউ সেকেন্ড পেজে যাইতে চায় না। কম্পিটিটরের কিওয়ার্ড দেখে দিবে, যেটা আপনি নিজেও করে দিতে পারবেন। ওই যে গুগল অ্যাডওয়ার্ডস এর থেকে যে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, ওইখানে আরেকটা অপশন দেখবেন যেখানে আপনি ওয়েবসাইটের অ্যাড্রেস দিলে ওয়েবসাইটের কিওয়ার্ড দেখা যায়। ইভেন আপনি এখানেও দিতে পারেন। এই যে যে উবার সাজেস্ট আছে, এইখানে আইসা আপনি যদি হচ্ছে যেই ধরেন আপনি ইশিখনের কিওয়ার্ড দেখবেন, এটাও দেখতে পারবেন, কোনো সমস্যা না। ইশিখন.com লিখেন, লিখা ইশিখন.com.bd না ওদের ইয়ের, দাঁড়ান একটু দেখা লই, ভুলে গেছি। কয়দিন আগে স্যার নেট ছিল .net। আচ্ছা থাকুক, সমস্যা নাই। ধরেন আমি ইশিখন নিলাম, নিয়ে আইসা যদি এখানে ইশিখনের দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পারবো ইশিখনের কিওয়ার্ড কি কি আছে। এটা যে কেউ দেখতে পারে, এটা এটা না দিলেও চলে। কিওয়ার্ড রিসার্চের সাথে আমি এক্সট্রা এত কিছু কেন দিব, মানে এগুলাতে এক একটা এক্সট্রা কাজ, তাই না? ওই পাকিস্তানিরা করে কি, টাকা নিবে কম, কাজ করবে বেশি। এই যে দেখেন ইশিখনের কিওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। ঠিক আছে, মানুষ কি কি লেখা সার্চ করে ইশিখনের ভিতরে, এই যে দেখেন কাকতারুয়া উপন্যাস, ইশিখন.com, ইশিখন.com লগ ইন, বেসিক কম্পিউটার কোর্স, ইশিখন ডিজিটাল মার্কেটিং। দেখেন এটা লেখা সবচেয়ে বেশি মানুষ সার্চ করেছে, মানে ভলিউমটা অনেক বেশি। আর এগুলা তো মানে ম্যাচ করতেছে না। কিওয়ার্ড হইলেই যে কিওয়ার্ডের সার্চ ভলিউম থাকলেই যে সেটা ভালো কিওয়ার্ড এমন কিন্তু না। ক্লিয়ার? যে কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমার মেইন সার্ভটা হয় সেটা কিন্তু আমার মেইন কিওয়ার্ড। দেখেন বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম, এই কিওয়ার্ডে ইশিখনকে র্যাঙ্ক করায় কোনো লাভ আছে? নাই। ইশিখন সেল করতেছে কি কোর্স, সো ওইরকম রিলিভেন্ট একটা কিওয়ার্ডে যদি আমি ইশিখনকে র্যাঙ্ক করাই তাহলে শুনে আমার লাভ আছে, তাই না? তো দেখেন এই যে বেসিক কম্পিউটার কোর্স, এটা লিখলো ইশিখন র্যাঙ্ক করে। ইশিখন ডিজিটাল মার্কেটিং, এটা লিখলো ইশিখন র্যাঙ্ক করে। সো আপনি যে ভিউ অল এসইও কিওয়ার্ডস উইথ দিস ডোমেন র্যাঙ্ক ফর, এখানে আপনি যদি ক্লিক করেন, আপনি এই ডোমেনটা যেই যে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে সেই সব কিওয়ার্ড আপনি দেখতে পারেন, যেটা আমার ক্লায়েন্টে দেওয়ার দরকারই নেই। কারণ আমি যদি তারে কম্পিটিটরের কিওয়ার্ড দিয়েই দেই তাহলে তো সে ফ্রিতে আরো অনেক কিওয়ার্ড পাওয়া গেল, তাই না? তো তারে যদি আমি সব কিওয়ার্ড ফ্রিতেই দিয়ে দিই তাহলে আমার এসে টাকা দিব কেন? যদিও ক্লায়েন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ডেসক্রিপশন পড়ে না, বুঝতে পারছেন?
ক্লায়েন্টরা হয়তো আপনার শুরুর দিকে কিছু একটু পরে, তারপরে তারা অর্ডারটা করে দেয়। বুঝতে পারছেন, তারা এই প্যাকেজ গুলা দেখে সবচেয়ে বেশি। যাই হোক, এগুলো আমি মার্কেট প্লেসের ক্লাসে বলে দিব কোথায় কি রাখবেন, তাহলে বুঝতে পারবেন। স্যার একটু হোল্ড করতেছি, সরি। সরি। সো এখন আসি, ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কি চায়। আমরা তো ধরেন সবচেয়ে বেশি যিনি দিচ্ছে ওনারটাই দেখলাম। স্যার এখন আসলে আমাদের জানতে হবে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আমাদের থেকে কি কি জিনিস চাইতে পারে এবং কোন ওয়েতে আমরা ক্লায়েন্টকে দিব। দেখেন, ক্লায়েন্ট আপনার থেকে অ্যাকচুয়ালি চাইবে হচ্ছে এমএসভি, চাইবে হচ্ছে সিপিসি, চাইবে হচ্ছে কিওয়ার্ডের কম্পিটিশন, আর ম্যাক্সিমাম চাইতে পারে পেইড ডিফিকাল্টি। এইগুলাই অ্যাকচুয়ালি ক্লায়েন্ট বুঝে, বাকি জিনিসগুলা ক্লায়েন্ট বুঝে না। আপনি যদি তারে যে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, ডোমেন এইজ, হ্যাঁ, তারপরে হচ্ছে যে হোম পেজ ইন টপ 10 এগুলা যদি দেন, বা ডিএ এগুলা যদি লিখেন, ক্লায়েন্ট কিছুই বুঝবে না, ম্যাক্সিমাম ক্লায়েন্টই বুঝবে না। যদি কোনো ক্লায়েন্ট বুঝে, সে হয়তো আপনারা কোশ্চেন করতে পারে যে তুমি বাকি জিনিসগুলো আমাকে আর আর কি কি কোনো ক্রাইটেরিয়া দিছো। যদি এমন জিজ্ঞেস করে তাইলেই শুধু আপনি এগুলো দিবেন, আদারওয়াইজ এগুলো আপনার দেওয়ার কোনো দরকারই নেই। ক্লায়েন্ট এগুলো বুঝেই না। ম্যাক্সিমাম ফরেন ক্লায়েন্ট আপনার কাছ থেকে শুধু এই জিনিসগুলো চাইবে। তো আপনি তাদেরকে দিবেন কিভাবে? আপনি কিন্তু ভুলেও এরকম এমএসবি গ্রেটার দেন 20 এটা লিখবেন না। ইভেন এমএসবি না লিখা আপনার জন্য সবচেয়ে ভালো হবে, আপনি এটাকে পুরো লিখে দেন, মান্থলি সার্চ ভলিউম এভাবে লিখে দেন। বুঝতে পারছেন? আমি আপাতত ভি লিখে একটা ডট দিয়ে দিলাম, আপনি এইভাবে লিখে দেন প্রয়োজনে তারে, তাইলে তার জন্য সুবিধা। এটা সিপিসি থাকুক, এটা সমস্যা নাই। এইখানে এসডি কেডি এগুলা না লিখে আপনি তাকে এভাবে লিখে দেন, এসইও ডিফিকাল্টি, এসইও লিখে ডট লিখে দিলাম আপাতত। তাকে আপনি এটা লিখে দেন পেইড ডিফিকাল্টি। বুঝতে পারছেন? এটা তার জন্য সুবিধা হবে। আপনি হয়তো তাকে রিপোর্টিংটা এইভাবে করতে পারেন। এবং সবশেষে তার ফিডব্যাক অবশ্যই দিবেন যে এইটা কি তার ফোকাস কিওয়ার্ড নাকি এটা তার সেকেন্ডারি কিওয়ার্ড। বাকি জিনিসগুলো ক্লায়েন্টরা চায়ও না, বুঝেও না। যদি কোনো ক্লায়েন্ট চায় তাহলে সে আপনাকে বলেই দিবে যে আমাকে এই জিনিসগুলো দিতে হবে, তখন আপনি দিবেন। এখন কথা হচ্ছে, ভাইয়া যদি ক্লায়েন্ট আমাদের কাছে এগুলো নাই চায় তাহলে আমরা শিখলাম কেন? ফার্স্ট অফ অল, ম্যাক্সিমাম ক্লায়েন্টই আপনার থেকে চাইবে না। যদি দুই একজন চায় তাহলে আপনার তাকে তো সার্ভ করতে হবে, এটা একটা ফ্যাক্ট। এই কারণে আমরা আপনাদেরকে বেশি শিখাই। অ্যাডিশনালি আমরা আরেকটা কারণে শিখাই, সেটা হচ্ছে আপনি তো অলওয়েজ ক্লায়েন্টের জন্য কাজ করবেন না, তাই না? আপনার তো নিজের জন্য কাজ করতে হবে। সো তখন তো আপনাকে বুঝতে হবে যে আমি একটা কিওয়ার্ড পিক করার আগে আর কি কি জিনিস আমি দেখে পিক করব। সো এই কারণে আমরা আপনাকে এই টোটাল জিনিসগুলো শিখাই দিই, যাতে আপনি অন্তত নিজে যখন কাজ করবেন তখন আপনি নিজে ঠিকঠাক ভাবে যাতে কাজ করতে পারেন। বুঝতে পারছি? স্যার ভাইয়া জি। ভাইয়া আমরা এই রিপোর্টটা ক্লায়েন্টকে সাবমিট করব কিভাবে বা ডেলিভার করব কিভাবে? আপনি যখন একটা অর্ডার পাবেন, আপনাদের মার্কেট প্লেসের ক্লাস হবে, তখনও বুঝতে পারবেন। বাট তার আগে বলে দিই, যেমন ধরেন এই যে এক্সেলটা, এই যে এটা আমার এক্সেল, তাই না? সো আপনি যখন একটা অর্ডার পান, ওইখানে একটা অপশনই থাকে ডেলিভার ইওর অর্ডার।
আপনি ওই জায়গাতে ক্লিক করে শুধু এই ফাইলটা এখানে আপলোড করে দিবেন, যেভাবে আপনি ফটো আপলোড করেন ওইভাবে জাস্ট এই ফাইলটা আপলোড করে দিবেন, সেটা পেয়ে যাবে। সিম্পল। কোনো স্যার কভার পেজ দিতে হবে না? কভার পেজ মানে? আহ, ওনাকে অ্যাড্রেস করে কিছু লেখা যে এখানে আমি তোমারটা সাবমিট করলাম, ও যে কোনো কিছু ওইটা আমরা। হচ্ছে যেখানে আপনি এই ফাইলটা আপলোড করবেন ওইখানে একটা অপশনই থাকে যে আপনি তাকে ছোট একটা লিটার লিখতে পারেন আপনার ইয়াটা আপলোড করার সময়। আপনার ফাইলটা আপলোড করার সময় আপনি ওইখানে তাকে একটা মেসেজ লিখতেই পারবেন, ওইখানে অপশন দেয়াই থাকে। আপনি ফাইলটা আপলোড করে তাকে মেসেজে বলে দিতে পারেন যে ইওর ডেলিভারি ইজ এনক্লোজ, ইভেন ওইখানে অনেক রেডিমেড কথা লিখেই থাকে, আপনি একটা চুজ করে দিলেই হবে। আপনাদের মার্কেট প্লেসে যে স্যার ক্লাস নিবেন উনি আপনাদেরকে এগুলো দেখায় দিবে যে কিভাবে অর্ডার ডেলিভারি করতে হয়, সব দেখায় দিবেন। আর আমি যখন মার্কেট প্লেসে ক্লাস নিব তখন আমি জাস্ট আপনাদেরকে বলে দিব, কারণ আমি হচ্ছে অ্যাকাউন্টের ভিতরে ঢুকে আপনাদের দেখাইতে পারবো না। অথবা আরো সিম্পল, ধরেন আপনি ফাইবারে কাজ করবেন, আপনি এখানে এসে জাস্ট এটা লিখে সার্চ করেন হাউ টু ডেলিভার অর্ডার অন ফাইবার, লিখলে আপনি ডিরেক্ট লাইভ দেখতে পারবেন মানুষ কিভাবে ডেলিভারি করে। ঠিক আছে, আমরা যদি একটু সামনে আসি, এই যে দেখেন যখন আপনার কাছে ফাইবারে কেউ অর্ডার দিবে তখন আপনার ড্যাশবোর্ডে এই যে একটা বাটন লেখা থাকে ডেলিভার ইওর অর্ডার। সো আপনি কাজটা করে এই ডেলিভার ইওর অর্ডার, এই যে ডেলিভার নাও এটাতে যদি ক্লিক করেন বা ডেলিভার ইওর অর্ডার এটাতে ক্লিক করেন, এই যে দেখেন আপনার অপশন চলে আসছে। এখানে আছে কি আপলোড ওয়ার্ক, এই বাটনটাতে ক্লিক করে আপনি আপনার যে ফাইলটা আছে সেটা আপলোড করবেন। ওই যে আমি বললাম অনেক কথা লিখাই থাকে, আপনি এই যে ইউজ এ কুইক রেসপন্স এটাতে ক্লিক করলে দেখবেন অনেক রেসপন্স অটোমেটেড লেখা আছে, আপনি একটা সিলেক্ট করে নিজের মতো এডিট করে নিতে পারেন। ঠিক আছে, এই যে দেখছেন উনি ওনার ফাইলটা আপলোড করছে, এই যে দেখছেন এক্সএলএস ফাইল, আমাদের মতো একটা এক্সেল ফাইল সে আপলোড করলো। তারপরে দেখবেন যে সে কিছু কুইক রেসপন্স চুজ করতে পারে। এই যে দেখেন এখানে অনেক কিছু লেখা আছে, সো আপনি এখান থেকে যে হেয়ার ইজ ইউর ডেলিভারি অথবা থ্যাঙ্কস ফর ইউর অর্ডার এরকম একটা ডেলিভারি আপনি চুজ করলেন। দেখেন উনি চুজ করছে যে ইউর প্রজেক্ট কমপ্লিট, প্লিজ চেক ইট অ্যান্ড অ্যাকসেপ্ট মাই ওয়ার্ক, আই হ্যাভ ডান ইউর জব থ্রু এ লট অফ ভেরিফিকেশন। সো ওনার কাছে যতটুকু লিখতে মন চাইছে সে ওইটা লিখছে, লিখে তারপরে সে কি করবে জাস্ট ডেলিভার ওয়ার্কে ক্লিক করলেই তার কাছে কাজটা ডেলিভার হয়ে যায়। বাংলাতে ভুলও লিখার দরকার নেই। বুঝতে পারছেন, উনি হয়তো বাংলা কারোর সাথে কাজ করে এই কারণে তার কাছে বাংলা এগুলো আসছে, বাট আমরা এই বাংলা কখনো লিখবো না, আমরা অলওয়েজ ইংরেজিতে লিখবো। ভাইয়া আমরা যখন গুগলে সার্চ করব কোনো কিওয়ার্ড দিয়ে এবং সেটা জি। অ্যানালাইসিস করব, তো এই যে টপ 10 যে পেজগুলো দেখায় এগুলো তো টাইম টু টাইম ভ্যারি করে, তাই না? জি, তো আহ, যখন বায়ার এটা ক্রস চেক করাতে পারে, যদি মনে করে যে না এতটা রিলায়েবল না, সে যদি ক্রস চেক করায় তো জি। আরেকজন যেভাবে করে দিবে সেটা হয়তো ডিফারেন্ট হবে। হুম। সেক্ষেত্রে কোনো ডিফিকাল্টি আসতে পারে কিনা? না, এরকম নরমালি ডিফিকাল্টিস আসে না। সো এখন এইখানে আবার কিছু ফ্যাক্টস আছে, যেমন আপনি যদি বাংলাদেশের জন্য কাজ করেন তখন তো আপনাকে এইভাবে দেখাইলই। কেমন, একটু হোল্ড করতেছি, সরি। কাছে শোনা পুত কইরাতে মায়া পুত কইরাতে দিন না হইতে। সরি, সো কোথায় যেন ছিলাম আমি? ও আচ্ছা, ভেরি যদি করে। সো ফ্যাক্ট হচ্ছে আপনি যখন যে কান্ট্রির জন্য করবেন তখন আপনার কাছে এক্সাক্ট ওই ডেটাগুলোই আসবে, কারণ আপনি তো গুগল থেকে কাজ করতেছেন। দুই একটা যদি ভেরিও করে তাও তেমন ইস্যু আসবে না, কারণ ম্যাক্সিমাম সার্চ রেজাল্টই আপনার একই রকম থাকবে। আপনি যদি ইউএস এর জন্য করেন যে ডেটাটা আপনি পাবেন আপনার ক্লায়েন্টও ইউএস এ বসে সার্চ করলে সে একই ডেটা পাবে, সমস্যা হয় না। দুই একটা সাইট কখনো হেরফের করে, বাট এটা একদম ইনস্ট্যান্ট মুডে কাজ করে না যে এটা ইনস্ট্যান্টলি কাজ করে। আর ম্যাক্সিমাম ক্লায়েন্ট যারা আপনাকে কিওয়ার্ড রিসার্চের কাজ দিবে, ম্যাক্সিমাম ক্লায়েন্টে দেখা যায় যে এগুলো ক্রস চেক করে না, কারণ তাদের আসলে যদি ক্রস চেক করার সময় থাকতো তাহলে তারা নিজেদের জন্য নিজেরাই কিওয়ার্ড রিসার্চ করতো। আর যদি ক্রস চেক করেও সমস্যা নাই, আপনি যে টুলস গুলো ইউজ করতেছেন এগুলো সবই ভালো টুলস এবং প্রপার টুলস। সো এরকম হয় না কখনো যে আপনি কাজ করে দিছেন আর ক্লায়েন্ট সেটা উল্টাপাল্টা বলতেছে, কারণ আপনি তো তাকে প্রুফ নিজেও দিতে পারবেন, সমস্যা কি, সে যদি আপনাকে বলেও আপনি নিজেই প্রুফ দিতে পারবেন
আর হেরফের যেটা হয় সেটা হচ্ছে গুগল বম্বিং এর জন্য, যে হঠাৎ করে ধরেন আজকে গুগলের কোন একটা কোর আপডেট হয়েছে, তখন হয়তো বিশাল কোনো ডিফারেন্স আসতে পারে, এছাড়া বিশাল ডিফারেন্স আপনি পাবেন না সচরাচর। বুঝতে পারছেন? আদারওয়াইজ জি ভাইয়া, ম্যাক্সিমাম রেজাল্ট সেমই থাকে। ভাইয়া কতদিন পর পর এই রেজাল্ট গুলো সাধারণত চেঞ্জ হয়? কারণ এটা যারা কখনো এসইও করছে তারা তো সবসময় কম্পিটিশনে আছে যে জি, টপ 10-এ চলে আসা, তাহলে তো এটা চেঞ্জ হবে টাইম টু টাইম। এটা সাধারণত কতদিনের জন্য আমরা মনে করতে পারি, লেটস সে না 1 না, মান্থ ও 2 এইটা মান্থের জন্য এইটা আমি সেফ? কখনো আপু ফিক্স করে বলাই পসিবল না যে কতদিনের জন্য এটা আপনি এটা এটা বলবেন। এই জিনিসগুলো এরকম না যে 1 ঘন্টা পর পর চেঞ্জ হইতেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি বললেই র্যাঙ্কে আসতে পারবেন না, র্যাঙ্কে আসার জন্যই আপনার অনেক কাজ করতে হয়। বাট এটা কখনো ফিক্স করে বলা পসিবল না যে এইটা আজকে আছে বলে কালকে চেঞ্জ হবে না। আজকে আপনার যে ওয়েবসাইটটা ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে যেই কিওয়ার্ডের এগেনস্টে, কালকেই সেটা হচ্ছে ডাউন খেয়ে অন্য কোনো পেজে ইভেন হারায়ও যাইতে পারে। আবার এমনও হইতে পারে আপনার পেজটা সারা জীবন এইখানেই আছে, কারণ আপনি প্রপার কাজ করতেছেন। সো ইটস ডিপেন্ডস, এটা কখনো ইজিলি বলা পসিবল না যেটা কি এখানে 1 মিনিট ধরে থাকবে নাকি 1 দিন ধরে থাকবে না 100 ঘন্টা ধরে থাকবে, এটা বলা পসিবল না। আর এসইওর কাজগুলা যখন হ্যান্ড ওভার হয়, মানে ধরেন আপনি র্যাঙ্কে এনে দিচ্ছেন, তখন অ্যাকচুয়ালি এইভাবেই র্যাঙ্ক মানে আপনাকে পুরো প্রুফটা দিয়েই দেখাইতে হয়। সো আপনাকে যখন সার্চ করলেই সে পাবে, তখন ক্লায়েন্টও বুঝতে পারবে যে না আপনার এসইওটা প্রপারলি হয়েছে। সো এটা ইনস্ট্যান্ট যেহেতু চেঞ্জ হয় না, সো ক্লায়েন্টের কাছে আমরা যখন সাবমিট করি তখন সে সার্চ করলেই পায়। বুঝতে পারছেন? আর যখন চেঞ্জ হয় এটা অবশ্যই একটা ভালো একটা লং টাইম পিরিয়ড নেয়, হয়তো 15 দিন 20 দিন বা 1 মাস 2 মাস 5 মাস এরপরে হয়তো চেঞ্জ হয়। সেটা তো ফিক্স না যে আপনি বলতে পারবেন যে এটা আসলে 1 ঘন্টা পরেই চেঞ্জ হবে না। বুঝতে পারছেন? বাট এত ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় না, সো এই কারণে আপনি এসইও করে রেজাল্টটা তাকে ইজিলি দিতে পারেন। বুঝাতে পারছি আপু? জি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, স্যার, জি আমরা দেখছি যে সিপিসি একটাতে আপনার 0। জি। এখন তো বায়ার তো হয়তো জানতে চাবে যে আমার পার ক্লিকে কত টাকা, কত আপনি ডলার তাকে লাগবে। টুলসে দেখাবেন যে ভাই টুলসে 0 আসছে, তো আমি এটা করতে বের করে দিব। এটার এগেনস্টে 0 আসছে মানে এটা সিপিসি রেট 0। তো আপনি হয়তো $0.0 লিখে দিতে পারেন বা 0.01 সেন্ট লিখে দিতে পারেন, এটাই। ওই কিওয়ার্ডের এগেনস্টে সিপিসি অনেক কম আছে, তো আপনার কিছুই বলার নাই, আপনার 0 আসলে 0 লিখতে হবে। ও আচ্ছা, ঠিক সিপিসি আছে। রেট 0 দেখাইতেই পারে, এটা ভয়ের কিছু না, এটা ক্লায়েন্টরাও বুঝে। যারা কিওয়ার্ড রিসার্চের কাজ করতে আসে বা কাজ করাইতে আসে, তারা অবশ্যই জানে যে কিওয়ার্ডের ক্রাইটেরিয়া গুলো কেমন হয়, এই কারণেই আসে। বুঝতে পারছেন? তো জি আপনি স্যার। যদি সিপিসি রেট 0 দেন, তারা এটা বুঝবে যে এই কিওয়ার্ডের এগেইনস্টে 0 আসছে। তবে এটা শিওর থাকেন, শুধু বাংলাদেশ বলেই সিপিসি রেট 0 আসছে। আপনি যখন আদার্স কান্ট্রি বেস কাজ করবেন তখন দেখবেন যদি ভালো কিওয়ার্ড নেন তাহলে অবশ্যই সেটার একটা ভালো সিপিসিও থাকে। এমএসবি যত বেশি হবে সিপিসি রেট তত বেশি হবে। যেমন আপনি এখান থেকে প্রুফটা পাচ্ছেন, আমরা প্রথম যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করছি সেই কিওয়ার্ডটার এমএসবি দেখেন 390, সিপিসিও অনেক বেশি। এটার এমএসবি 70, এটা সিপিসি গায়েব। সো যখন এমএসবিটা বাড়তে থাকবে তখন আপনার সিপিসি রেট অটোমেটিক বাড়তে থাকবে। বুঝতে পারছেন? ভাইয়া অ্যাড না চালালে তো কি সিপিসি আসবে? আপু, অ্যাড আপনি চালাচ্ছেন না, অন্য মানুষ তো এই কিওয়ার্ডের উপর অ্যাড চালাচ্ছে, এই কারণেই তো সিপিসিটা সে দেখাচ্ছে। বুঝতে পারছেন? জি, আর কি কি কোশ্চেন আছে করে ফেলেন। আর আমাদের ওয়েবসাইট তো ডিজিটাল মার্কেটার হিসেবে এটা র্যাঙ্ক করার জন্য এই প্রসেসেই করতে হবে। জি, এই প্রসেসেই আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড রিসার্চ করে রাখবেন, এবং এই কিওয়ার্ড দিয়ে আমরা কিভাবে অপটিমাইজ করব সেগুলোর উপর আমাদের সামনে ক্লাস আছে। ভাইয়া ওয়েবসাইটের পেইড থিম আর হচ্ছে ফ্রি থিম, এটা মানে বুঝতে পারছি না যে কোনটা পেইড আর কোনটা ফ্রি। যেমন দুই একটা ইনস্টল করার পরে ওইটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। আপু, যেটা আপনি টাকা দিয়ে কিনবেন সেটাই তো পেড, টাকা না যদি মানে কেউ বুঝতে না পারছি, দেন। ওই যে অনেকগুলো যে থিম আসে ওইখানে মানে কোথাও লেখা দেখতেছি না যে কোনটা ফ্রি আর কোনটা প্রিমিয়াম। না, আপনি যেখানে বসে সার্চ করতেছেন ওইখানে ফিল্টার করার অপশন আছে কোনটা ফ্রি আর কোনটা পেইড। আর ম্যাক্সিমাম থিমেরই ফ্রি ভার্সনও থাকে, পেইড ভার্সনও থাকে। ফ্রি ভার্সনে থাকা মানে হচ্ছে আপনি তার মডিউল গুলো নিয়ে মানে মডিউল গুলোর অ্যাক্সেস পাচ্ছেন না, যেগুলো কিনা বিল্ট ইন মডিউল।
আর পেইড ইউজ করতেছেন মানে আপনি এটার বিল্ট ইন সব মডিউলের অ্যাক্সেস পাচ্ছেন, এটাই। ইভেন যেমন আপনারা বোধহয় হেস্টিয়া দিয়ে দেখছিলেন, তাই না? সো না, হেস্টিয়ার আমি ওই ভিতরে যে আমি অন্যটা দিছিলাম, এখন আচ্ছা। ওইটা হচ্ছে অ্যাপ্লাই করার পরে আমার আসতেছে না আর কি কিছুই, সাদা মানে ইয়ে আসতেছে। দেখেন হয়তো সে তার টেমপ্লেট বা মডিউল গুলা ফ্রিতে দিচ্ছে না, এই কারণে হোয়াইট হয়ে আছে। তাহলে এখন এই হেস্টিয়া নিয়েই কাজ করতে হবে আপাতত। জি আপাতত করতে পারেন। আর অন্যান্য টুলস কি আছে? উবার সাজেস্ট যে দেখেন, অন্যান্য টুল, বুঝি নাই ভাই কিসে? উবার সাজেস্ট, হ্যাঁ, উবার সাজেস্ট অন্যান্য নাম কি? এটা জানতে চাই। অন্যান্য টুলস এর নাম বলতেছেন? জি 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 জি। ভাই টুলস অনেক আছে, আপনার কাজ হচ্ছে আমি যে স্লাইডটা দিছি এটার ভিতরে আপনি অনেক টুলস এর লিস্ট পাবেন। এই যে দেখেন হিউজ টুলস এর লিস্ট এখানে করা আছে, ঠিক আছে? জি, আর জি। আপনার যদি টুলস এগুলা দিয়ে না হয়, আপনি সিম্পলি ধরেন আপনি কি চেক করবেন, কিওয়ার্ডের এমএসবি। তো আপনি কি করবেন, কিওয়ার্ড এমএসবি চেকার এটা লেখা গুগল করেন, গুগলের কাছে সব টুল আছে। কিওয়ার্ড এমএসবি চেকার লিখা সার্চ করেন, এই যে দেখেন হাজার হাজার টুলস আছে যেগুলা দিয়ে আপনি সার্চ ভলিউম চেক করতে পারবেন। বুঝতে পারছেন? তো সার্চ যেটা লাগবে আপনার হচ্ছে, যেইটাই লাগবে আপনি গুগলের জিজ্ঞেস করেন, গুগলের কাছে টুলস এর অভাব নাই। এই যে মস দিও কিওয়ার্ড রিসার্চ করা যায়। এই যে দেখেন মেট কিওয়ার্ড এক্সপ্লোরার, সো এখানে আপনি কিওয়ার্ড দেন, কিওয়ার্ডের সব ডিটেলস আপনারা বের করে দিবে। মস দিও পসিবল, এসরেফ দিয়ে পসিবল, উবার সাজেস্ট দিয়ে পসিবল, সার্চ ভলিউম ডট আইও দিয়ে পসিবল, আরো অনেক আছে। সব টুল দিয়ে মোটামুটি কাজ হয়। জি, আর কি কোশ্চেন আছে? আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা মিনিমাম 2টা কিওয়ার্ড রিসার্চ করবেন টোটাল এই সব ডিটেলস গুলো দিয়ে। বাট ওই দিনের মতো এই 2টা কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে না। ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন কোনো সমস্যা নাই, বাট এই 2টা কিওয়ার্ড যেহেতু আমি রিসার্চ করে দিছি, এই 2টা বাদে যে কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন। এই 2টা নিয়ে কেউ কাজ করবেন না। এই যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ আর ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ, এই 2টা যেহেতু আমি বের করে দিছি, এই 2টা বাদে আপনারা যে কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করা শুরু করেন। 2টা স্যার কিওয়ার্ডের অল ডিটেলস বের করে দিবেন আমাকে। স্যার যেগুলো লং টেল কিওয়ার্ডস আমরা হোমওয়ার্কে দিয়েছি ওখান থেকে করতে পারবো? হ্যাঁ আরামসে করেন, কোনো সমস্যা নেই। ভাইয়া প্লিজ এই এক্সেল ফাইলটা তো আমাদের শেয়ার করে দিবেন, তাই না? জি না, দিব না, নিজে নিজে ভিডিও দেখা লিখা তারপরে বসাইবেন। ভিডিও তো কালকে পাবো, আজকে পাবো না। ভিডিও কালকে কেন পাবেন? পরদিন আপলোড হয় সাধারণত, আমি যখনই চেক করেছি সেদিন সেম ডেটে সম্ভবত হয় না, বা এক্সেল হয়তো লিখে দিব না, লেখাগুলা কপি করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, জি নিজেরা তাহলেই কষ্ট হবে। করে কাজ করবেন, তাইলে আরো বেশি কষ্ট করলে বেশি বেশি শিখবেন। এই আর স্লাইডটা কি লেখাগুলা এখন লিখে দিয়ে দিয়ে দিবেন? দিছি। আর স্যার স্লাইড স্লাইড তো ভাই দিয়ে দিন। ফার্স্ট দিনই দিয়ে দিছি। আর কিওয়ার্ড এখন রিসার্চের যেদিন ক্লাস হয়েছে ওই দিনই তো দিয়ে দিছি স্লাইড। আজকের যে বলেন টুলগুলো, বুঝি নাই। আজকে যে টুলের কথা বলেন ওগুলো সিলেক্ট গুলো সব ওই একটা স্লাইডের ভিতরেই আছে, কিওয়ার্ড রিসার্চের স্লাইডের ভিতরেই সব আছে। খালি আলসামি করে ভাই রে ভাই, পোলাপান সব আলসা। আমি ভাবছি আমি জম্মের আলসা, এখন দেখি আমার থেকেও আলসা আছে দুনিয়াতে। জি, আর কি কি কোশ্চেন আছে? স্যার কোশ্চেন নাই, রিকোয়েস্ট আছে স্লাইডটা আরেকবার। স্লাইডটা মেসেঞ্জার থেকে খুঁজে নেন, আবার আপলোড করতে পারবো না, আমার কাছে এমবি নাই, ওয়াইফাইও নাই। আচ্ছা স্যার। আমি একটু খাটাইতে চাই আপনাদের, বুঝেন নাই? খাইটা কাজ করেন, সবই যদি দিয়া দিই তাহলে হইলো। একটু না খাটলে মনে থাকবে না যে একটা ট্রেনার আছিল দুনিয়ার চালাক, খালি কষ্ট করাইতো আমাদের দিয়া। জি, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবেন। গুড নাইট এভরিওয়ান। ওকে স্যার।